সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন এই উইকের বা আগের উইকের? লেটস ডিসকাস। স্যার আমাদের ফার্স্ট লেকচারের একটা কোশ্চেন সাবমিট করা যাচ্ছে না, এটা কি স্যার প্রবলেম হবে কোনো? কি করা যাচ্ছিল না বুঝতে পারিনি। কোন মানে কোন কোশ্চেনটা সাবমিট করা যাচ্ছিল না? স্যার 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 আমি বলছি ইনার প্রবলেমের কুইজটা স্যার, ওটা Inner রাইট product? অ্যানসার হ্যাঁ, সাবমিট হ্যাঁ, হচ্ছিল না। ইনার প্রোডাক্টে তোমরা অনেকে ধরো 3+4i বা কিছু একটা অ্যান্সার আসছিল, তো আই ইনপুট দেওয়ার জন্য 4 * i দিতে হয়, মানে একটা স্টার দিতে হয় মাঝখানে। দেওয়ার পরেও ইনটু দিয়ে ট্রাই করছি স্যার, হয় না স্যার। স্টার দিয়ে চেষ্টা করছিলাম স্যার আমি। হয় স্যার, হয় না অনেকে তো স্যার এটা। হয়েছে। আচ্ছা, তাইলে আমি স্ক্রিনশটটা পোস্ট করেছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, ওই একটা কোয়েশ্চেন বাদ দিয়ে দিতে হবে যদি অনেকের প্রবলেম থাকে আর কি। ওকে, হ্যাঁ, ওইটা একটা কোশ্চেন, ওইটা সর্ট আউট করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, বাকি সব এমনি পেরেছো? তোমরা কি পরে সলিউশন গুলো দেখেছো? সলিউশনটা কেন হয়েছে এটা কি বুঝতে পেরেছো সবাই? ওকে, হ্যাঁ হ্যাঁ, ইয়েস বলছে চ্যাটে। আচ্ছা, কিন্তু তোমাদের একটা জিনিস আমি তোমাদের থেকে জানতে চাই যে মানে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কেন করছি, তোমাদের মানে কি মনে হয় কেন করছি বা এই জিনিসগুলো কোথায় লাগতে পারে? ডু ইউ হ্যাভ দ্য আইডিয়া যে কেন হচ্ছে, কেন করছি আমরা এগুলা? নট জাস্ট কোয়ান্টাম বাট অলসো এমএল। হ্যাঁ, এটা তো ঠিক, লিনিয়ার অ্যালজেব্রা অনেক জায়গায় লাগে, না, বাট স্পেসিফিক্যালি কোয়ান্টাম কম্পিউটিং এ লাগে, এজন্য আমরা শিখছি। আমরা আসলে এমএল করব না এখানে, কিন্তু মানে কেন করছি মানে কোনো ধারণা আছে কিনা? আচ্ছা, কারণটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স এর যে আমার যে স্টেট গুলা তার একটা ভেক্টর স্পেসে বিলং করে এবং ওখানে সব যা ম্যানিপুলেশন হয় সবকিছু একটা মানে লিনিয়ার অ্যালজেব্রা ফলো করে সবকিছু চলে আর কি ওখানে। তো আমাদের কোয়ান্টাম মেকানিক্স এর ভাষা শেখার জন্য লিনিয়ার অ্যালজেব্রা শেখাটা জরুরি, রাফলি স্পিকিং। এই জন্যই আমরা করছি আসলে। এই বেসিকটা কিছু তো শিখে গেলে আমরা কোয়ান্টাম মেকানিক্স শুরু হয়ে গেলে আমরা এরপরে কোয়ান্টাম কম্পিউটিং এ চলে যাব, কিছু এই বেসিক কোয়ান্টাম মেকানিক্স আমরা শিখে ফেলতে। ওকে, তো এখন তোমাদের কোশ্চেন বলো। তোমরা কি পার্ট 1 এর লেকচার গুলো কেউ দেখা শুরু করেছো? মানে উইক 2 পার্ট 1, পার্ট 2 তো আজকে আপলোড করে দিয়েছি। পার্ট 1, ওকে, পার্ট 1, হ্যাঁ বলো। পার্ট 1 এর একটা জিনিস স্যার, ওই যে কমপ্লেক্স এখানে যে ভেক্টরগুলি যে ইনার প্রোডাক্টটা, হ্যাঁ এটা কি স্যার মানে কোনো সূত্র আছে নাকি না ডাইরেক্ট মুখস্থ আর কি? ব্র্যাকেট ভেক্টর ইউ টাইম টু কেট ভেক্টর ইউ টাইম, এই সূত্রটা স্যার। এটার কোনো সূত্র আছে নাকি? মানে ইনার প্রোডাক্ট তো তোমার ধরো আমরা উইক 1 এ যে ইনার প্রোডাক্ট ডিফাইন করেছিলাম ওইটা ইউজ করতেছি। তোমার জাস্ট ডিরাক নোটেশনে ইনার প্রোডাক্ট একটু ডিফারেন্টলি লেখা হয় আর কি, এই সূত্র সেম। মানে তোমার ধরো একটা উইক 1 এ যেরকম আমরা একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করেছিলাম যে আমার একটা ভেক্টর যদি a1 a2 হয়, এটার সাথে b1 b2 একটা ভেক্টরের ইনার প্রোডাক্ট করার জন্য a1 কনজুগেট ইনটু b1 প্লাস a2 কনজুগেট ইনটু b2 ইনার প্রোডাক্টের সূত্র লিখলে মনে ভালো হয়, শুনেছো? হ্যাঁ হ্যাঁ, আই গেস লিখলেই ভালো হয়। ওকে, একটু কোয়ান্টাম সিস্টেম চেক করার যে কুইজটা ছিল ওখানে হিন্ট বলছিল যে নরমালাইজেশন চেক করতে, কিন্তু হিলবার্ট স্পেসের সংজ্ঞা ডেফিনিশন অনুযায়ী তো ভেক্টরের সবগুলো এলিমেন্ট কমপ্লেক্স হওয়ার কথা না স্যার? ইয়াপ, ডেফিনেটলি। তাহলে চেকের ক্ষেত্রে হিন্টে যে শুধু নরমালাইজেশন চেকের কথা বলছিল স্যার, অনেকগুলো তো অপশন বাদ যায় শুধু রিয়েল নাম্বার হওয়ার ক্ষেত্রে, বা রিয়েল নাম্বারও তো একটা কমপ্লেক্স নাম্বার, মানে রিয়েল নাম্বার ইজ আ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, সো অল রিয়েল নাম্বারস আর কমপ্লেক্স নাম্বারস টেকনিক্যালি। এর জন্য বলছিলেন রিয়েল আর কমপ্লেক্স মিক্স হলে ওটা হিলবার্ট স্পেসের মধ্যে ধরবো আমরা?
হ্যাঁ ডেফিনেটলি, আচ্ছা মানে রিয়েল নাম্বারও যদি কমপ্লেক্স নাম্বার হয় আর ইমাজিনারি নাম্বারও যদি কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার মিক্সচারও তো কমপ্লেক্স নাম্বারই হবে। কমপ্লেক্স নাম্বার হবে বলতে বোঝানো হয়েছে যে মানে জাস্ট রিয়েল হবে তা না, মানে আরো জেনারেলাইজ নাম্বার হতে পারে, ইমাজিনারি পার্টও থাকতে পারে। ওকে, আচ্ছা আমি ভাবছিলাম যে সবগুলো এলিমেন্টের মধ্যে আই থাকতে হবে। না 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 না, সবগুলো এলিমেন্ট কমপ্লেক্স নাম্বার হতে হবে, কিন্তু রিয়েল নাম্বারও তো কমপ্লেক্স নাম্বার হতে পারে, রাইট? তো এটাই। মানে রিয়েল নাম্বারও তো কমপ্লেক্স নাম্বারের সাবসেট না? তো যখন বলা হয় যে জেড একটা কমপ্লেক্স নাম্বার, তখন জেড এর শুধু রিয়েলও হতে পারে, শুধু ইমাজিনারি হতে পারে, বা রিয়েল আর ইমাজিনারি যোগফলও হতে পারে, তাই না? আমার মনে হয়েছিল যে নর্ম 1 হলেই কোয়ান্টাম স্টেট হবে এমন কোনো কথা নেই, এরকম ভাবছিলাম। নর্ম 1 হলে সেটা মানে মানে নর্ম ফাইনাইট হলে এটা নর্মালাইজেবল। আমি জানি না সৌমিত্র কি ভাষায় বলছো এটা। না ভাই, একটা কোয়েশ্চেন দিয়েছিলাম যে অনেকগুলা স্টেট আছে, তো ওই স্টেট গুলার মধ্যে কোনগুলা হলো আপনার ইয়া হতে পারে, মানে কোনগুলা হলো ভ্যালিড স্টেট ভেক্টর হতে পারে একটা কোয়ান্টাম সিস্টেমে। তো হিন্ট দেওয়া ছিল যে যে স্টেট গুলা নর্ম 1 ওইগুলাই ভ্যালিড কোয়ান্টাম স্টেট হবে। ও তো আচ্ছা ওদের বেসিক্যালি প্রবলেমটা ছিল যে নর্ম গুলা বের করে দেখতে হবে যে কোনটা কোনটা নর্ম 1। আচ্ছা, মানে এখন অন্যগুলো ইয়ে হতে পারে, কিন্তু আবার নরমালাইজেশন করতে হয় আর কি। এখন মনে করেন স্যার যে তিনটা অ্যান্সারের 1 আসছে, আমি সবগুলোই ম্যাপ করছি। এখন আমি ফুল মার্কস পাই নাই, তার মানে ঝামেলা আছে অবশ্যই, আমি যেটা বুঝি নাই। হ্যাঁ হইতে পারে, ঠিক আছে। সেই জন্য আর কি আমি নিজে মানে কিছু গেস করতেছিলাম কোনো সমস্যা আছে কিনা, সেই জন্যই কোশ্চেনটা করা আর কি। তো একটা কনফিউশন হয়তো তোমার আগে ছিল যে তোমার ধরো রিয়েল নাম্বার গুলা ধরবে নাকি। হ্যাঁ, রিয়েল নাম্বার গুলো ধরতে পারবা। ওকে, তো ওইটা করে আরেকবার দেখো। ভাই আমার স্ক্রিন শেয়ারিং এর পারমিশন লাগবে। ও আচ্ছা, দাঁড়াও। আপনার স্ক্রিন শেয়ারিং বাটনের পাশে একটা ছোট অ্যারো আসার কথা, ওই অ্যারোতে ক্লিক করে সব এনাবল করে দিলেই হবে। স্ক্রিন শেয়ারিং না, আমি তো ট্যাব থেকে করতেছি। ও দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, যিনি বলছে যে তিনটা ম্যাথ করছে উনি কি কাইন্ডলি ম্যাথ গুলো দেখাতে পারবে? তাহলে সবাই স্যারও বুঝতে পারবে, আর আমি নিজে একটু পার্সোনালি কিউরিয়াস যে কিভাবে করছে। না এটা দেখানো যাবে না, দ্যাট ওয়াজ আচ্ছা, পার্ট অফ ওকে দ্য কুইজ। ওকে, ওকে, কুইজের অ্যান্সার গুলো মাই ব্যাড, সরি। আচ্ছা না ওইটা সমস্যা নাই, মানে উই ক্যান টক অ্যাবাউট দ্য জেনারেল প্রসিডিওর, ঠিক আছে? যে ভিডিও নর্ম বের করার প্রসিডিওর কি এটা সৌমিত্র তো এখন পারবা, দেখো তো। ওকে। ভিডিও দেখিয়ে নর্মগুলো বের করছে অ্যাকচুয়ালি, যেভাবে দেখানো হয়েছে। ভিডিওতে করা আছে যে কিভাবে নর্ম বের করতে হয়। তোমরা কি কালো স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, জি তো স্যার। একজনের কোশ্চেন ছিল যে তোমার ধরো ইনার প্রোডাক্টের ফর্মুলা কি। অলরাইট, তো ফর্মুলা তো আমাদের ধরো ওয়েল আগে যে ফর্মুলা ছিল, আমরা ধরো দুইটা ভেক্টর আছে ইউ, সাপোজ ইউ হলো a1 a2, ভি হলো b1 b2। তো ইউ আর ভি এর ধরো ইনার প্রোডাক্ট কিভাবে বের করি? আমরা লিখি হলো ফার্স্ট ভেক্টরটার কনজুগেট টাইমস সেকেন্ড ভেক্টর প্লাস a2 কনজুগেট টাইমস b2। তো এই এই জিনিসটাকে এই ডিরাক নোটেশনে লেখা হয় হলো এইভাবে। এই ফর্মুলার কোনো চেঞ্জ নেই, জাস্ট নোটেশনটা একটু অন্যভাবে লেখা হয়, এই আর কিছু না। বুঝতে কি পেরেছো যার কোশ্চেন ছিল? জি স্যার। মানে ডিরেক্ট নোটেশন খালি একটা নোটেশন, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, মানে আগে এটাই। যা জিনিসটা ছিল একই জিনিস, জাস্ট এভাবে লেখা হয়, কিছু সুবিধা আছে, অনেক ক্যালকুলেশন করতে সুবিধা হয় আর কি। হুম হুম, রাইট। বুঝছি স্যার। আচ্ছা, তারপর তোমার নর্ম, ও হ্যাঁ নর্ম বের করার একটা কোশ্চেন ছিল। তো একটা ভেক্টর নর্ম আমরা কিভাবে বের করি? ধর একটা ভেক্টর আছে ইউ, ইউ এর নর্ম বের করব কিভাবে? তো ইউ এর নর্ম বের করার ফর্মুলা হলো তোমার ইউ এর সাথে ইউ এর ইনার প্রোডাক্ট নিতে হবে। ওকে, মানে ইউ ইউ নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট নিয়ে যে অ্যানসারটা পাবা ওইটার স্কয়ার রুট করতে হবে, এই শেষ। এই কাজটাই করতে হবে। যেমন এখানে যে ভেক্টরটা আছে যে ইউ হলো a1 a2, তো ইউ এর সাথে যদি ইউ এর ইনার প্রোডাক্ট করি, ওকে, ইউ এর সাথে ইউ এর ইনার প্রোডাক্ট করলে কি পাবো? a1 কনজুগেট a1 প্লাস a2 কনজুগেট a2। তোমার যদি a1 a2 এর কোনো ভ্যালু দেওয়া থাকে, সাপোজ
ওকে, একটা ধরো একটা এক্সাম্পল করা যায় আই গেস। ধরো ইউ দেওয়া হলো 1 আর 2i, ওকে, এটা দেওয়া। তো তাইলে আমার এক মিনিট। তো আমার ইউ এর সাথে ইউ এর ইনার প্রোডাক্ট করলে কি পাবো? ইউ এর সাথে ইউ এর ইনার প্রোডাক্ট করলে পাবো 1 কনজুগেট টাইমস 1 প্লাস 2i কনজুগেট টাইমস 2i, রাইট? তো 1 তো রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার কনজুগেট তো রিয়েল নাম্বার, তো 1 * 1 হবে 1। 2i এর কনজুগেট হলো -2i, তো -2i টাইমস 2i কত? 2 * 2 4 আর -i² হলো 1, তো 1 + 4 = 5। তাহলে ইউ এর নরম কত? ইউ এর নরম হলো তোমার যে অ্যানসারটা আসছে ওইটার রুট। এই মানে ডাজ দ্যাট মেক সেন্স? বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। ওকে, ওকে। তারপর আরো কোশ্চেন এনিওয়ান? চ্যাটটা দেখতে পাচ্ছি না। ডায়াগোনাল বেসিসের একটা ম্যাথ সলভ করে দিলে। আচ্ছা, ডায়াগোনাল বেসিসের একটা ম্যাথ, ওয়েল এটা তো বেসিসের আচ্ছা, Basis এর ডায়াগোনাল math মানে বেসিসটা কি? হ্যাঁ, বেসিসের ম্যাথ মানে কি? ম্যাথ তো অনেক ধরনের হতে পারে। ডায়াগোনাল বেসিস হলো তোমার আমরা লেকচারে যেটা বলেছিলাম, কম্পিউটেশনাল বেসিস হলো যে তোমরা তো জানোই যে একটা ভেক্টর স্পেসের অনেক ধরনের বেসিস হতে পারে। একটা বেসিস হলো ধরো এইটা হতে পারে 1 0 আর 0 1, এইটা একটা বেসিস হতে পারে। তো এই বেসিসকে আমরা কম্পিউটেশনাল বেসিস বলি। ওকে, কম্পিউটেশনাল বেসিস। তো এই দুইটা বেসিসে মানে এই দুইটা ভেক্টরের স্পেশাল একটা নাম দেওয়া হয় আর কি। এটাকে বলা হয় তোমার জিরো ভেক্টর আর এইটাকে বলা হয় ওয়ান ভেক্টর। ওকে, তো ডায়াগোনাল বেসিস হলো, তো এই বেসিসটা ছাড়াও অন্য ধরনের বেসিস হতে পারে। আরেকটা বেসিস হতে পারে হলো এইটা 1/√2 1 1 আর 1/√2 1 - 1। তো এইভাবে লেখার মানে কি? মানে 1/√2 1 1 মানে 1/√2 টাইমস 1 1। ওকে, তো তার মানে এই নাম্বারগুলো হলো 1/√2 এর নিচেরটা 1/√2। ওকে, তো এইটাকে বলা হয় হলো প্লাস প্লাস ভেক্টর আর এইটাকে বলা হয় হলো মাইনাস ভেক্টর। তো অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, যেমন কি বলবো। ওকে, আচ্ছা, আমি লেকচারে একটা ছোট ভুল করেছিলাম, ওইটা তোমাদের কারেকশন দিয়ে দিয়েছি উপরে। তো সাপোজ আমি ধরো, আচ্ছা, আমার কাছে একটা ভেক্টর আছে, ওয়েট, আমার কাছে একটা ভেক্টর আছে ধরো 3 2। ওকে, তো এই ভেক্টরটাকে আমি কম্পিউটেশনাল বেসিসে লিখতে চাই। কম্পিউটেশনাল বেসিসে লিখতে চাই তার মানে হলো যে এই ভেক্টরটাকে আমি ধরো কম্পিউটেশনাল বেসিসের মাধ্যমে, কম্পিউটেশনাল বেসিসের কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে এক্সপ্রেস করতে চাই। তো এটাকে এভাবে লেখা সম্ভব 3 টাইমস 1 0 প্লাস 2 টাইমস 0 1, রাইট? তো এইটা হলো এই ভেক্টরটাকে কম্পিউটেশনাল বেসিসে লেখা, এক্সপ্রেসিং ইন কম্পিউটেশনাল বেসিস। এটাও লিখে দেই, দিস ইজ এক্সপ্রেসিং ইন কম্পিউটেশনাল বেসিস। ওকে, তো সিমিলারলি আমি এই সেম ভেক্টরটাকে ধরো আমার ডায়াগোনাল বেসিসে এক্সপ্রেস করতে পারি। ওকে, দিস ইজ মাই ডায়াগোনাল বেসিস। তো এটাকে ডায়াগোনাল বেসিসে কিভাবে এক্সপ্রেস করতে পারি? আচ্ছা, এটা এখন একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। ধরো সাপোজ আমি ধরে নিলাম আমার এই দুইটা কোএফিসিয়েন্টই তো মেইনলি বের করতে হবে। দুইটা কোএফিসিয়েন্ট ধরে নিলাম a আর b। ওকে, তো দিস ইজ a টাইমস 1/√2 1/√2 প্লাস b টাইমস 1/√2 মাইনাস 1/√2। ওকে, তো আমাকে বেসিক্যালি a আর b বের করতে হবে if I want to express this vector in diagonal basis। তো এটাকে আমি একটু যোগ করি। তো যোগ করলে কি পাবো? যোগ করলে যেটা পাবো সেটা হলো, আমি আচ্ছা লিখি, a প্লাস b √2 আর নিচেরটা হবে a মাইনাস b √2। ওকে, তো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যদি সেম হয়, if these two vectors are the same vector, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি
যে a plus b by root 2 equals to 3 আর a minus b by root 2 equals to 2, রাইট? তো এই ইকুয়েশন থেকে এই দুইটা ইকুয়েশন থেকে a আর b বের করতে পারবো না? খুব সিম্পল, তুমি ধরো রুট টু দিয়ে দুই সাইডে গুণ দিয়ে তারপরে দুইটা ইকুয়েশন যোগ করবা, আবার দুইটা ইকুয়েশন বিয়োগ করবা, বিয়োগ করলে যেটা আসবে সেটা হলো a আসবে তোমার a আসবে 5/√2 আর b আসবে 1/√2 ওকে। এই তো তোমাকে যদি কোনো ভেক্টর ধরো, এটা হলো ডায়াগোনাল বেসিসের জন্য দেখালাম, এটা যে কোনো বেসিসের জন্য এইভাবে করা সম্ভব, অলরাইট? যে কোনো বেসিস, ধরো আমার একটা বেসিস দিলাম আলফা বিটা আর গামা ডেল্টা, এটার জন্য এই প্রসেসে তোমার ওই বেসিসে এক্সপ্রেস করলে কোএফিশিয়েন্ট গুলো কি হবে এটা বের করা সম্ভব। বুঝতে কি পেরেছো? আচ্ছা, এটা আরেকভাবে করা যায় ইয়ে ছাড়া, ম্যাট্রিক্স ছাড়া, ওটা দেখান। দেখাতে পারি। হ্যাঁ ভাই দেখান। তাহলে তুমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করো, ওকে বোর্ড ইউজ করি জুমের, তাহলে দুইজনে লিখতে পারবো। ওকে ভাই। হোয়াইট বোর্ড। আচ্ছা, আমরা জানি যে আমাদের জিরো ভেক্টরকে আমরা বলছি হচ্ছে 1 0 আর 1 ভেক্টরকে আমরা বলছি হচ্ছে 0 1, রাইট? আবার আমার প্লাস যেটা, তাকে আমরা ডিফাইন করলাম হচ্ছে 1/√2 1 1, আর মাইনাস যেটা, তাকে আমরা ডিফাইন করলাম হচ্ছে 1/√2 1 -1, তাই তো? তো এখন দেখো এটাকে খুব সহজে একটা সাপেক্ষে আরেকটাকে এক্সপ্রেস করা যায়। মানে ইন জেনারেল, অন্য জেনারেল বেসিস হলে এটা খুব কঠিন, কিন্তু প্লাস মাইনাস, আচ্ছা কি জানি লিখেছে, এই কোশ্চেনটা বুঝি নাই, কোন কোশ্চেনটা? ভাই আমি দেখতেছি, আপনি এটা কমপ্লিট করেন। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখো এখান থেকে কি তোমরা এটা বুঝতে পারো যে প্লাস কে লেখা যায় হচ্ছে 1/√2 0 প্লাস 1/√2 1, ঠিক আছে? এটা কি তোমরা এগ্রি করো? দেখো তো ইকুয়েশনটা বুঝছো কিনা। আমি মানে ম্যাট্রিক্স দিয়ে লিখিনি, আমি ডিরেক্ট নোটেশন দিয়ে লিখেছি, বাট দে আর ম্যাট্রিসেস। এনিওয়ান সে এটা বুঝছো বা বুঝো নাই? না বুঝলেও বলো, সমস্যা নাই, আইল ডু ইট। স্যার জিরোর যেটা সেটা মানে হচ্ছে 1 0 না, কিন্তু এখানে তো 1 1 যোগ করতে হবে তো। তুমি দেখো মানে 1/√2, এখানে হচ্ছে 1 0 প্লাস 1/√2 এটা 0 1, যোগফল। যোগ করলে আসবে তো 1/√2 1 1, যেটা আমার হচ্ছে এই যে প্লাস 3 এক্স্যাক্টলি। ও আচ্ছা এটা কি আচ্ছা। বুঝেছো? তো তার মানে আইডিয়াটা কি করছে, আইডিয়াটা হচ্ছে যে আমার নতুন বেসিসে, ডায়াগোনাল বেসিসের এলিমেন্ট গুলোকে আমি যদি কম্পিউটেশনাল বেসিসের আকারে লিখতে পারি, তাহলে আমার ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। দেখো কিভাবে সহজ হয়। তো এই ক্যালকুলেশনটা আশা করি সবাই বুঝেছো। জাস্ট দুইটা ম্যাট্রিক্সের যোগ করলাম। সিমিলারলি আমি লিখতে পারি, তাহলে মাইনাস কি কি লিখতে পারবো বলো তো? মাইনাস কি কি লিখতে স্যার পারবো? 1/√2 0 ভেক্টর 1/√2 0 ভেক্টর মাইনাস 1/√2 1 ভেক্টর। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে। তো সিমিলারলি আমরা কিন্তু চাইলে উল্টাটাও করতে পারি। এখন হচ্ছে, আচ্ছা এখন আমরা চাইলে একে অনেকভাবে এর ইনভার্সটা বের করতে পারি। সিমিলারলি তুমি যদি লিখতে চাও জিরো ভেক্টরটা, দেখো দিস ইজ নাথিং বাট প্লাস প্লাস মাইনাস, যদি যোগ করি হাফ হবে, তারপরে হচ্ছে আমাকে 1/2 প্লাস 1/2, এটা তো সেমই আসবে, রাইট? 1/√2 আসবে না? হ্যাঁ ভাই।
এটা কি বুঝ আচ্ছা আমি ঠিক মতো লিখি সিমিলারলি এটাও লিখতে পারি এটা কি ক্লিয়ার সবার কাছে আবার ম্যাট্রিক্স বসাও দেখো এটা আসে হচ্ছে 1/√2 তারপর আবার আরেকটা 1/√2 আসবে সো আলটিমেটলি তোমাকে দিবে হচ্ছে হাফ তারপর এখানে দিবে হচ্ছে 1 1 প্লাস হাফ 1 মাইনাস 1 সো এই দুটো যোগ করলে তোমার থাকবে হচ্ছে খালি 2 আর এখানে আসবে হচ্ছে 0 ইনটু হাফ সো যা পাবে তা হচ্ছে জাস্ট 1 0 সো আমি 0 পেয়ে যাচ্ছি এটা কি বুঝেছো সবাই জি স্যার। এতে সুবিধা কি হচ্ছে এখানে যেটা করলো যে আগে করেছিল হলো প্লাস মাইনাস কে 0 1 দিয়ে এক্সপ্রেস করেছে এখন ধরো 0 1 কে প্লাস মাইনাস দিয়ে এক্সপ্রেস করছে অলরাইট ওকে সো সিমিলারলি তাহলে আমি 1 কে লিখতে পারি হচ্ছে 1/√2 প্লাস মাইনাস 1/√2 মাইনাস এটা তোমরা নিজেরা চেক করে দেখো এটা ইজি ভেরি ইজি বের করা ওকে এখন আসলে আমরা এটা কেন করলাম এখন আমি যদি তোমাকে একটা ভেক্টর দিয়ে দেই লেটস সে ফর एग्जांपल সমিত কত করলা জানি 3 5 তাই না 3 2 3 2 আচ্ছা 3 2 এখন এটা বললো যে এটা কম্পিউটেশনাল বেসিসে আছে ভালো কথা তো কম্পিউটেশনাল বেসিসে আমি একে লিখতে পারবো 3 0 2 1 এটা কি ক্লিয়ার সবার কাছে এই লাইনটা কি বুঝেছো এটাকে আলাদা করে লিখি এটা কি বুঝেছো যে 3 2 কে এভাবে লেখা যায় জি স্যার। কারণ হচ্ছে 3 হচ্ছে 1 0 এর সাথে মাল্টিপ্লাই তো এটা হচ্ছে আমার এই উপরের এলিমেন্টটা দিবে আর 2 হচ্ছে 0 1 এর সাথে মাল্টিপ্লাই তাই এটা নিচের এলিমেন্টটা দিবে রাইট সবাই আর ইউ উইথ মি জি স্যার। জি স্যার। ওকে ওকে এখন আমি কি করব আমি একে প্লাস মাইনাসে বের করতে চাই তো আমি জাস্ট 0 কে লিখবো হচ্ছে 1/√2 প্লাস প্লাস 1/√2 মাইনাস ব্র্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে 0 কে আমি প্লাস মাইনাস বেসিসে লিখে ফেললাম সিমিলারলি 2 কে লিখবো হচ্ছে 1/√2 প্লাস মাইনাস 1/√2 মাইনাস এটা কি বুঝছো আমি জাস্ট মান বসালাম 0 এর মানটা প্লাস মাইনাস বেসিসে বসালাম আর 1 এর মানটা আবার প্লাস মাইনাস বেসিসে বসালাম ওকে তো আমরা যদি এখন এই পাশটা মুছে দেই আর লাগবে না তো আমরা যদি এখন এটাকে ক্যালকুলেট করি দেখো আমি যেটা করতে চাই তা হচ্ছে আমি ক্লাসের সবগুলোকে এক করতে চাই এখানে একটা প্লাস আছে এখানে একটা প্লাস আছে তো আমি যদি দুইটা এক করি তাহলে কি আসবে তাহলে আসবে হচ্ছে তোমার 3/√2 প্লাস √2 ইনটু প্লাস আর মাইনাসের গুলো আছে হচ্ছে এখানে একটা আর এখানে একটা তো আমার এখানে আসবে হচ্ছে প্লাস এখানে আসবে হচ্ছে 3/√2 আর আরেকটা আসবে হচ্ছে মাইনাস √2 পাশেরটা মুছে দিই তোমরা কি বুঝতে পারছো আমি কি করছি না বুঝতে পারলে প্লিজ বলো আই ক্যান এক্সপ্লেইন अगेन না স্যার বুঝতে পারছি অসুবিধা হচ্ছে তাহলে এখন কি হয়ে গেল আমার ভেক্টরটা প্লাস মাইনাসে চলে আসলো এখন এটা দেখি এই ভ্যালুটা আসলে কত তো এটা হচ্ছে √2 তাহলে এটা আসবে হচ্ছে 3 + 2 which is উপরে 5 5/√2 আর এটা কত আসবে এটা আসবে হচ্ছে √2 আর এটা আসবে হচ্ছে 1 সো আমার ভেক্টরটা আমি পেয়ে গিয়েছি 5/√2 প্লাস 1/√2 মাইনাস এই এভাবে করতে পারো
ম্যাট্রিক্স লেখা লাগবে না, 3 লাইনের ম্যাথ, জাস্ট 0 আর 1 কে প্লাস মাইনাস বেসিসে লিখে দিবা। তো তোমাদের কুইজে যে প্রবলেমটা ছিল এইটার অপোজিটটা করতে বলা হয়েছে, মানে প্লাস মাইনাস বেসিসে দিয়ে দেওয়া হয়েছে, বলেছে যে 0-1 বেসিসে নিলে কি হবে। ওকে, এখানে একই ভাই যেটা জিনিস। হ্যাঁ এখানে ভাই যেটা করলো যে 0-1 বেসিসে ছিল প্লাস মাইনাস বেসিসে নিয়ে আসছে, তোমাদের কুইজের প্রবলেমটাতে উল্টাটা করতে হবে, প্লাস মাইনাস বেসিস থেকে 0-1 বেসিসে নিয়ে যেতে হবে। 0-1 বেসিস এন্ড প্লাস মাইনাস বেসিস কনভার্সনের যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলো কি আমরা লাইক ফর্মুলার মতো ইউজ করব? হ্যাঁ ইউজ করতে পারো। করো, সমস্যা নেই। তবে এটা যদি জিওমেট্রিক্যাল পিকচার চাও, এটা হচ্ছে একটা 45 ডিগ্রি রোটেশন। এটা কি জানো কিনা আমি জানি না, যদি কেউ ইন্টারেস্টেড থাকো জিওমেট্রি নিয়ে, যে এই বেসিসের চেঞ্জটা আসলে একটা 45 ডিগ্রি রোটেশন। 0-1 থেকে প্লাস মাইনাস কনভার্সনটা ইয়েস। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি তুমি করতে চাও, তুমি কি এই পিকচারটা বুঝো যে এটা একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস। সো কিন্তু আমি জাস্ট ছবি আঁকার জন্য যেটা বুঝাচ্ছি, যে এটাকে 0 রাফলি আর এটাকে 1 বুঝাচ্ছি। ওকে, এন্ড লেটস সে দে এই অ্যাক্সিসে তাদের কোএফিশিয়েন্ট গুলা হচ্ছে লাইক देयर নরম। ওকে, বা sin cos 45 এটা ইয়াপ, এখন যদি আমি 45 ডিগ্রি রোটেশন করি, 1/√2। আচ্ছা, then this is my plus minus basis. So প্রতিটা ভেক্টর হচ্ছে ইয়াতে থাকে। যদি এটা অনেক মানে এটা একটা কার্টুন পিকচার, ইটস নট প্রিসাইসলি কারেক্ট, কারণ মানে এটা রিয়েল ভেক্টর স্পেসে কারেক্ট, বাট রিয়েল কমপ্লেক্স ভেক্টর ভেক্টর স্পেসে স্পেসে কারেক্ট। একটু মানে ইউ ক্যান কাইন্ড অফ থিংক অফ দিস অ্যাজ এ প্রজেকশন অফ দ্য কমপ্লেক্স ভেক্টর স্পেস। হ্যাঁ, ইয়া। তো এখানে আরো কিছু বোঝার আছে, যেমন কোনো কিছু যদি প্লাস মাইনাস বেসিসে শুধু প্লাস ডিরেকশনে থাকে, মানে প্লাস ভেক্টরটা হচ্ছে 0 আর 1 এর ইকুয়াল সুপারপজিশন। মানে দুই দিকে কোএফিশিয়েন্ট সমান। তুমি যদি এর দুইটা কম্পোনেন্ট নাও 0 আর 1 এর দিকে, তাহলে এই কম্পোনেন্ট দুইটা সমান, মানে ইকুয়াল প্রবাবিলিস্টিক বলতে পারো। প্রবাবিলিটির পোস্টার তো মনে এখনো দেখাও নাই, তাই না? না ভাই, প্রবাবিলিটি পোস্টলেট এখনো দেখিনি। প্লাস নোটেশনে কিন্তু 0 আর 1 এর দূরত্ব সমান। হ্যাঁ, সো প্লাস হচ্ছে মানে প্লাসের ভিতরে যতটুকু 0 আছে ততটুকু 1 আছে। তো এটাকে যদি প্রবাবিলিটি হিসেবে চিন্তা করো, স্পয়লার দিয়ে দিচ্ছি, যদি এটাকে প্রবাবিলিটি হিসেবে চিন্তা করো, তাহলে দুইটারই প্রবাবিলিটি হাফ হাফ। ওকে, তাহলে হ্যাঁ, আচ্ছা, তাহলে মাইনাস নোটেশনের ক্ষেত্রে তো আমরা তো জাস্ট কোএফিশিয়েন্টটা চেঞ্জ করব, মাইনাস 1/√2 মাইনাস 0-1 ইয়া। ওই যে তোমার রোটেশন ম্যাট্রিক্স, 2D রোটেশন ম্যাট্রিক্স যদি পড়ে থাকো, এই যে তোমার cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, এখানে থিটা ইজ ইকুয়াল টু 45 বসাও, দেখবে তুমি 0 থেকে 0-1 বেসিস থেকে প্লাস মাইনাস বেসিস চলে যাচ্ছে। ঠিক আছে, তো দিস ইজ জাস্ট আইডিয়া, মানে জিওমেট্রিক্যালি যদি ভিজুয়ালাইজ করতে চাও। এই আর কারো কোনো কোশ্চেন? স্যার বলো। ওটা স্যার গ্রাফে জিনিসটা কি আরেকবার বুঝতে পারবেন? গ্রাফের কোন জিনিসটা বুঝতে চাও বলো? মানে এই যে মানে প্লাস 45 এর দিকে যে এটা যে প্লাস এটা কি আমি না কথা শুনতে পাচ্ছি না কিছু। মানে 45 এর দিকে মানে কেটে কেটে আসছে। প্লাস এই যে প্লাস চিহ্নের জন্য যেটা 45 এর দিকে গেছে স্যার, এটা কিভাবে আসছে? মানে 45 ডিগ্রিটা কিভাবে আসলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোন একটা গ্রাফে মনে করো 3i + 4j
মানে ফিজিক্সের যে আই আর জে ছিল ইউনিট ভেক্টর গুলা, এই ভেক্টরটা আঁকতে পারবা? জি স্যার। কিভাবে আঁকবা? এক্স অক্ষ বরাবর তো আই হবে আর ওয়াই অক্ষ বরাবর যে। হ্যাঁ, তা মনে কর তাহলে কিভাবে আঁকবা এই ভেক্টরটা? এই যে মনে করো এটা আমার এক্স অক্ষ, এইদিকে হচ্ছে আই ভেক্টর আছে, এইদিকে জে ভেক্টর আছে, কিভাবে আঁকবা এটা? যেহেতু একটা কোঅর্ডিনেট হিসেবে ধরবো নাকি? আচ্ছা, ভেক্টর হিসেবে ধরলে তো লাইন হয়, সো একই, 0 মানে কোঅর্ডিনেট থেকে হিসেবে ওই, ধরো ভেক্টর হিসেবে ধরো একই আসবে। তাহলে তাহলে যেটা করবো আমি 0 কোঅর্ডিনেট থেকে হুম, 3i 4j পয়েন্টে একটা লাইন ড্র করবো, যেটা ইউনিট ভেক্টর, বা আমি এভাবে করতাম আর কি। 3i4j কেমনে পাবা? আম, ওটা হলো গিয়ে আমার, আমি যদি ডাইরেক্টলি বাংলা ভাষায় বলি, বলো। 3 ইউনিট রাইট সাইডে আর 4 ইউনিট উপরে। এক্স্যাক্টলি। সো এক্স্যাক্টলি 3 ইউনিট তুমি এক্স অ্যাক্সিসে যাবা কারণ 3i আছে এখানে আসলে, এরপরে হচ্ছে 4 ইউনিট এখানে উপরে যাবে, ওই অক্ষর 1 দিকে। 2 3 4। তাহলে হ্যাঁ। এই যে 0 থেকে এই ভেক্টরটা, এটা হচ্ছে 3i+4j। এখন তুমি এই ছবিতে আসো, প্লাস হচ্ছে 1/√2 0 প্লাস 1/√2 1। তাহলে তুমি কই যাবা? তোমার যদি এই অক্ষ বরাবর 0 হয় আর এই অক্ষ বরাবর 1 হয়, তাহলে তুমি এই ভেক্টরটা কিভাবে রাখবা? যেহেতু 1/√2 এক্সিস হলো 0 ভেক্টর আর 1 ভেক্টর, আর দুইটারই ম্যাগনিটিউড হলো 1/√2, মানে দুইটার ম্যাগনিটিউডই সমান, সো বেসিক্যালি এটা y = x লাইন বরাবরই হবে। হ্যাঁ, কিন্তু y = x লাইনে কতটুকু অংশ কাটবে? নর্মটা কতটুকু সাইজ ওটা হবে? ওটা হবে গিয়ে মানে ভেক্টর, আমার এই আমি যেটা y বলতে পারি, = mx লাইনে বা y = x লাইনে এটা কি এতটুকু হবে নাকি এতটুকু হবে? কিভাবে বুঝবো? 1/√2 তোমার কথা না লেংথ, যদি আমি পিথাগোরাস ইউজ করি এখানে, 1/√2 কিসের লেংথ? ভেক্টরের লেংথটা, মানে যেটা কোন যে ভেক্টরটা? প্লাস ভেক্টরেরটা। না, X 1/√2 অক্ষ হবে কি? এটা বের করার জন্য তো তোমার ধরো মানে আগের মতোই 0 অ্যাক্সিস বরাবর 1/√2 ইউনিট যেতে হবে আর 1 অ্যাক্সিস বরাবর 1/√2 ইউনিট যেতে হবে, রাইট? মানে তুমি যদি এখানে 3 ঘর যাও, এই জায়গায় যদি 3 এর জায়গায় 1/√2 থাকতো তাহলে তুমি 1/√2 ঘর যেতে না ওখানে? জি স্যার। এখানে তো তাই। লেংথ 1 আছে, 1/√2 না, সরি। ইয়েস। সো এইদিকের লেংথ হচ্ছে 1/√2 যাবে। আচ্ছা, একটু বড় করে আঁকি। এদিকের লেংথ হচ্ছে 1/√2 যাবে, আবার উপরেও 1/√2 যাবে, রাইট? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। যে এই লেংথটা 1/√2 আর এই লেংথটা 1/√2, তাহলে ভেক্টরের লেংথ কত? প্লাস ভেক্টরের 1 কেমনে আসলো? স্কয়ার স্যার, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস ইউজ করে, রাইট? পিথাগোরাস বা যে দুইটা কোঅর্ডিনেটের ডিসটেন্স দেখে, মানে 0 এবং কোঅর্ডিনেট তাহলে আর, তুমি অ্যাঙ্গেলটা কত হবে? 45, রাইট? জি স্যার। 45 হবে না? জি স্যার। জি স্যার। এটাই। না, এখন মোটামুটি ক্লিয়ারলি ধরতে পারছি, আগে একটু কনফিউশন ছিল, সো হ্যাঁ এখন ক্লিয়ারলি ধরতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, বলুন। এরপর হ্যালো বলো। স্যার, এন্ট্যাঙ্গলড ভেক্টরের ব্যাপারটা বুঝি নাই। ওই মানে কিভাবে ভেঙ্গে বের করতে পারবো, মানে কোনটা কি এন্ট্যাঙ্গল, মানে এটা মানে ভিডিও থেকে ওইভাবে বুঝি নাই। সৌমিত্র এক্সপ্লেন করবা? তুমি ভিডিওটা করছো। স্যার মানে ভাঙতে পারবো নাকি পারবো না এটা বুঝবো কিভাবে? আচ্ছা, ওকে, আচ্ছা, বলতেছি, তো বলো। দাঁড়াও আমি স্ক্রিনশট নতুন বোর্ড চালু করতে পারো এখানে। ভাই অপশন পাচ্ছি না মনে হয়, দাঁড়াও। আমি তোমাকে নতুন বোর্ড দিয়ে দিতে পারি নিচে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে।
আচ্ছা, তো তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো। দাঁড়ান, এটা করতে পারি একটু দেখি। তো অফলাইন ক্লাসরুমের ফিল পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো তোমার ভিডিওতে যেটা বলা ছিল সেটা হলো আমার একটা কম্পোজিট স্পেস, একটা এটা আমার একটা কম্পোজিট। আমি হ্যালো, পুরোটা এটা লাস্টের ভিডিও ছিল, এটা সেকেন্ড লাস্ট ভিডিও ছিল। টপিকের নাম মনে হয়। আচ্ছা আমি দেখতেছি। প্রোডাক্ট ভেক্টর ভার্সেস এন্ড এন্টাঙ্গেল ভেক্টর। ভিডিও 18 নাম্বার ছিল প্রবাবলি। আচ্ছা তো তোমার একটা কম্পোজিট স্পেস ডিফাইন করা হয় হলো যে আমার দাঁড়াও, এটা অনেক মোটা লাইন চলে আসছে। হ্যাঁ, এটা হলো যে ধরো আমার ভিডিওতে যে এক্সাম্পলটা দেওয়া ছিল যে তোমার একটা একটা 2 ডাইমেনশনাল ভেক্টর আছে, সামথিং ধরো 2 3, আর আরেকটা 2 ডাইমেনশনাল ভেক্টর আছে, মানে দুইটা স্পেস আছে আর কি, ঠিক আছে। আই হ্যাভ সাম ভেক্টর স্পেস এ, আর আরেকটা ভেক্টর আছে ভেক্টর স্পেস বি। ওই ভেক্টর স্পেসে ধরো এটা এইভাবে বলা, এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখন এই দুইটা ভেক্টর স্পেস কম্বাইন করে দিলাম, ঠিক আছে, একসাথে করে ফেললাম। তো একসাথে করলে তো আমার এই কম্বাইন স্পেসে আমি ভেক্টরটা কি পাবো? ওকে, এ বি স্পেসে, এ স্পেসে যদি 2 3 ভেক্টর হয় আর বি স্পেসে যদি 1 1 ভেক্টর হয়, তাহলে এ বি স্পেসে ভেক্টরটা কি হবে? ওকে, তো এটা আমরা যেভাবে করেছিলাম সেটা হলো যে 2 3 ভেক্টর বলতে আমরা যেটা বুঝি যে ধরো সাপোজ 2 0 প্লাস 3 1, আর 1 1 ভেক্টর বলতে বুঝি, এটা হলো 2 3, আর 1 1 ভেক্টর বলতে বুঝি হলো 1 ইনটু 0 প্লাস 1 ইনটু 1। অলরাইট, তো এ বি স্যার স্পেসে ভেক্টর হবে। স্যার ওই ভিডিওতে যে 1001 ছিল ওইখানে হচ্ছে স্পেসটা হচ্ছে 00 আর 11 ছিল, তো ওইখানে 00 আর 11 কিভাবে আসলো? 0 0 আর 1 1 ছিল, বুঝি নাই, আবার বলো। ওটা মানে পরে আসবে, এখনো হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট করে করো নাই তো। আচ্ছা, আমি যেটা থাকি উইল প্রবাবলি সি। ওকে, তো এইটাকে যদি আমরা ধরো এক্সপ্যান্ড করি, ওকে, মানে আমরা দুইটা ভেক্টর স্পেস কম্বাইন করা বলতে যেটা বুঝাচ্ছি যে ইন্ডিভিজুয়াল স্পেসের ভেক্টরগুলো নিয়ে একটা ধরো একটা স্পেশাল টাইপ অফ প্রোডাক্ট করব। ওকে, সাম টাইপ অফ গুণ। ওকে, দিস ইজ এ স্পেশাল টাইপ অফ গুণ। ওকে, দিস ইজ এ প্রোডাক্ট। আচ্ছা, তো আমরা যদি প্রোডাক্ট করি, তো প্রোডাক্ট করলে দেখবো যে ওয়েল যা আসবে 2 ইনটু 0 0 প্লাস 2 ইনটু 0 1 প্লাস 3 ইনটু 1 0 প্লাস 3 ইনটু 1 1। অলরাইট, আচ্ছা, এই নোটেশন মানে কি? এই 0 0 বলতে বোঝাচ্ছে যে 0 টাইমস 0। ওকে, এটাকে আমি ছোট করে আর কি 0 0 লিখেছি। অলরাইট, তো এই যে এই জিনিসটা মানে এই যে আমি যেই ভেক্টরটা পেলাম, দিস ভেক্টর বিলংস টু দ্য স্পেস এবি। অলরাইট, তো এই ভেক্টরটা এক্সপ্রেস করার জন্য ধরো আমার এই চারটা কোএফিশিয়েন্ট লাগছে। ওকে, তো দিস ভেক্টর ইজ অ্যাকচুয়ালি এই ভেক্টরটা 2 2 3 3। ওকে, আচ্ছা, তো এখন তো আমার টেনসর প্রোডাক্ট স্পেসে হলো এই এরকম মানে চারটা ভেক্টরের মধ্যে যে কোনো চারটা কোএফিশিয়েন্ট বসাই আমি আমার এই এবি স্পেসে একটা ভেক্টর বানাতে পারবো। ওকে, ইফ আই ক্যান হ্যাভ এনি 4 কোএফিশিয়েন্টস আলফা বিটা গামা ডেল্টা। ওকে, তো এখন আমাদের স্পেস আচ্ছা, তো এখন আমাদের যেটা লাগবে সেটা হলো যে তোমার ওই লেকচারে কোশ্চেন ছিল যে কিছু কিছু ভেক্টর, যেমন এই ভেক্টরটা, এই যে আমরা ধরো 2 2 3 3, এই ভেক্টরটা কিভাবে পেলাম? এই ভেক্টরটা পেয়েছি হলো ধরো আমার এ স্পেসে একটা ভেক্টর ছিল 2 3, ধরো আমার এ স্পেসে একটা ভেক্টর ছিল 2 3 আর বি স্পেসে একটা ভেক্টর ছিল 1 1। তো এই দুইটা ভেক্টর গুণ দিয়ে ধরো আমি এই 2 2 3 3 ভেক্টর পেয়েছি, কিন্তু আমার এবি স্পেসে এমন কিছু কিছু ভেক্টর আছে যেই ভেক্টরগুলা ধর এরকম গুণ দিয়ে পাওয়া যায় না। অলরাইট,
তো একটা এক্সাম্পল হলো লেকচারে যে এক্সাম্পলটা ছিল সেটা হলো 1001। ওকে, এই ভেক্টরটা তুমি কখনোই এরকম এই দুইটা ভেক্টর মানে এ থেকে একটা ভেক্টর নিয়েছো, বি থেকে একটা ভেক্টর নিয়েছো, এরকম দুইটা ভেক্টর গুণ দিয়ে বানাতে পারবা না। আচ্ছা, এখন এটা বুঝবো কেমনে? এটা হলো কোশ্চেন, রাইট? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো আচ্ছা, ওয়েল, বুঝার জন্য একটা ওয়ে হলো যে কি বলবো, এটা মানে হচ্ছে 1001 কম্পোজিট স্পেস না বেসিক্যালি। 1001 কম্পোজিট স্পেস না বলতে না, মানে আমরা স্পেসটাকে কম্পোজিট স্পেসই বলছি, ঠিক আছে? কিন্তু এই যে মানে এই কম্পোজিট স্পেসে আসলে দুই ধরনের ভেক্টর আছে, অলরাইট? দুই ধরনের ভেক্টর আছে। যেসব ভেক্টর এরকম গুণ দিয়ে পাওয়া যায় ওই ভেক্টর গুলাকে আমরা বলি প্রোডাক্ট ভেক্টর, আর যেই ভেক্টর গুলোকে গুণ দিয়ে পাওয়া যায় না ওইগুলাকে বলি এন্টাঙ্গেল ভেক্টর। তো আচ্ছা, তো এন্টাঙ্গেল ভেক্টর বের করার চেয়ে প্রোডাক্ট ভেক্টর বের করাটা কাইন্ড অফ সহজ, মানে মানে দেখলে বোঝা যায় যে কোনটা প্রোডাক্ট ভেক্টর। যেমন ধরো তোমার যেভাবে টেনসর প্রোডাক্ট ডিফাইন করা, এই যে দেখো যে আমার এই পার্টে দিস টু টু মানে টেনসর প্রোডাক্টের ফার্স্ট দুইটা কোএফিশিয়েন্ট দিয়ে যে ভেক্টরটা হয়, দিস ইজ হলো, এইটা হলো 2 টাইমস 1 1। ওকে, আর নিচের পার্টটা হলো 3 টাইমস 1 1। ঠিক আছে? তো মানে প্রোডাক্ট ভেক্টর গুলা ইউজুয়ালি এই ফরম্যাটের হয়, মানে তোমার কি বলবো যে সাম কোএফিশিয়েন্ট বা সাম নাম্বার ইনটু একই ধরনের ভেক্টর। ঠিক আছে? যে লোয়ার পার্টটা যেইভাবে পাচ্ছি, লোয়ার পার্টটা হলো 3 কে 1 1 দিয়ে গুণ দিয়ে পাচ্ছি, আর আপার পার্টটা হলো 2 কে 1 1 দিয়ে গুণ দিয়ে পাচ্ছি। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কি কিছু শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো তো এইটা বের করার একটা প্রসিডিউর আর কি তোমার ধরো ইয়েতে বলা ছিল, যে লেকচারে বলা ছিল, সেটা হলো যে আমার যদি এরকম একটা ভেক্টর থাকে তো এই ভেক্টরের প্রোডাক্ট গুলা কি কি, এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করার জন্য যেটা করবে সেটা হলো যে তোমার যে 0 0 আর 0 1 এর যে কোএফিশিয়েন্ট আছে এখান থেকে ধরো 0 কমন নিয়ে নিবে, 0 মানে যা যা কমন নেওয়া যায় সব কমন নিয়ে নিবে। ওকে, তো এখান থেকে কি কি কমন নেওয়া যায়? ধরো আমার যদি ফার্স্ট দুইটা পার্ট দেখি, তো এখানে আমার 2 কমন নেওয়া যায় আর 0টা কমন নেওয়া যায়। তো 0 কমন নিলে পাওয়া যাবে হলো 0 প্লাস 1। অলরাইট, আর সেকেন্ড পার্ট থেকে কি কি কমন নেওয়া যায়? ধরো সেকেন্ড পার্ট থেকে তো এখানে 3 কমন নেওয়া যায়, এখানে 3 কমন নেওয়া যায়, তো প্লাস আবার 1টাও কমন নেওয়া যায়, তো 1 কমন নিলে পাওয়া যাবে হলো 0 প্লাস 1। তো যেহেতু এই দুইটা জিনিস সেম চলে আসছে, মানে দুইটা ফ্যাক্টর সেম চলে আসছে, আমরা এই 0 প্লাস 1টা আবার কমন নিতে পারি। আচ্ছা, এটা আমি উপরে লিখি, 0 প্লাস 1টা আবার কমন নিতে পারি। তো 0 প্লাস 1টা কমন নিলে যেটা পাবো সেটা হলো 2 0 প্লাস 3 1 টাইমস 0 প্লাস 1। কিন্তু যদি এন্টাঙ্গেল ভেক্টর হয় দেখা যাবে যে এই ফ্যাক্টরটা, এটা অন্য কালার দিয়ে লিখি, একটু দাঁড়াও, যদি এন্টাঙ্গেল ভেক্টর হয় তাহলে দেখা যাবে যে এই ফ্যাক্টরটা আর এই ফ্যাক্টরটা সেম আসবে। ওকে, ধরো এখানে 0 প্লাস 1 আসছে, এখানে ধরো অন্য কিছু আসতো, যে 2 0 প্লাস 3 1 বা অন্য কিছু একটা আসতো। তো মানে এই কমন দুটো নেওয়া ফ্যাক্টর, যাবে না। হ্যাঁ, ইয়েস, রাইট, কমন নেওয়া যাবে না তখন। তো কমন না নিতে পারলে আমি প্রোডাক্টও ফর্ম করতে পারবো না। ওকে, সো বেসিক্যালি আচ্ছা, আমাদের স্টেপ খালি একটাই, জাস্ট কমন ফ্যাক্টরটা বের করতে হবে। যদি কমন ফ্যাক্টর এক্সিস্ট করে তাহলে এটা প্রোডাক্ট, আদারওয়াইজ ইন্টেঙ্গল। ইয়েস, রাইট। ওয়াসিফ ভাই কিছু অ্যাড করবেন? আমি একটু ফিজিক্যাল আইডিয়া দিতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাই, দেন সমস্যা নেই। আচ্ছা, সো আচ্ছা, এইটা আগে কোশ্চেন থাকলে আগে বলো, তারপর আমি একটু কমনের বিষয়টা বুঝিনি। লাস্ট লাইনে দুইটা জিনিস কমন যাবে, 0 1 এরকম ফ্যাক্টরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে এইটা হলো লাস্ট লাইনে কি আছে, লাস্ট লাইনে ধরো 2 টাইমস 0, মানে লাস্ট লাইনটা যে ফরম্যাটে আছে সেটা হলো 2 0 প্লাস সামথিং। ওকে, প্লাস সামথিং প্লাস 3 1 ইনটু সামথিং। এই সামথিংটা হলো আমার এই 0 প্লাস 1। ওকে, তো এই সামথিংটা আমি কমন নিয়ে নিতে পারি। তো কমন নিয়ে নিলে লিখতে পারবো কি 2 0 প্লাস 3 1 ইনটু আমার ওই সামথিংটা, রাইট? তো আমি কাইন্ড অফ ফ্যাক্টর করে ফেললাম আর কি, আমার
যে ইনিশিয়াল ভেক্টরটা ছিল, দুইটা ভেক্টর ফ্যাক্টর করে ফেলছি। তো এন্ট্যাঙ্গেল ভেক্টর হলে যেটা হয় যে এই দুইটা জিনিস সেম হয় না। ওকে, তো কমনও নেওয়া যায় না, কমন না নেওয়া গেলে ফ্যাক্টরিংও করতে পারবো না। বুঝতে পেরেছো যে কিভাবে কমন নিলাম? অ্যাঙ্গেল মানে তুমি ভেক্টর কাইন্ড অফ একেবারে নরমাল নাম্বার গুণ দাও যেভাবে, ওইভাবে চিন্তা করবা, ঠিক আছে? মানে ইন্টাঙ্গেল ভেক্টরের ক্ষেত্রে আমরা ফ্যাক্টরাইজড ভার্সন বানাতে পারবো না আলটিমেটলি। ইয়েস ইয়েস ইয়েস, Yes, that's the definition. এক্স্যাক্টলি। যেগুলোকে ফ্যাক্টরাইজ করা যায় ওইগুলোকে আমরা বলি প্রোডাক্ট ভেক্টর, মানে অ্যাজ দ্য নেম সাজেস্ট যে দুইটা ভেক্টর প্রোডাক্ট করে তারপরে এই ভেক্টরটা পেয়েছি। আর যেগুলাকে Factorized ফ্যাক্টরাইজ product করা form যায় না আমরা থাকি। সেগুলাকে বলি এনট্যাঙ্গেল ভেক্টর। হ্যাঁ ভাই, আপনি এখন বলেন। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে সৌমিত্রকে জিজ্ঞেস করার? আচ্ছা, তো এন্ট্যাঙ্গলমেন্ট নামটা তো কোথাও তুমি অনেক শুনেছো, রাইট? বিভিন্ন পপ সায়েন্সের ভিডিওতে বা বিভিন্ন সময়। সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আসলে এন্ট্যাঙ্গলমেন্ট জিনিসটা কি। তো তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই একটু, জাস্ট রাফলি। সেটা হচ্ছে আচ্ছা, সৌমিত্র কি স্টার্ন গার্লাক দেখাইছিলা? না ভাই, স্ট্যান্ডার্ড দেখিনি। আচ্ছা, ঠিক আছে, স্টার্ন গার্লাক দেখাই, মজা মজা হবে। লেটস সে যে আমার এখানে একটা ম্যাগনেট আছে, ওকে, এবং এর ভিতরে ইনহোমোজেনাস ম্যাগনেটিক ফিল্ড আছে। ইনহোমোজেনাস, রিমেম্বার দিস, মানে হচ্ছে ভিতরে এর ভিতরে কনস্ট্যান্ট না থ্রু আউট, বিভিন্ন জায়গায় মান বিভিন্ন। তো ইনহোমোজেনাস ম্যাগনেটিক ফিল্ড থাকলো। এখন আমি এখানে একটা একটা করে ইলেকট্রন শুট করলাম, ওকে। আমি যদি ইলেকট্রন শুট করি এবং মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, কারণ এটা একটা ম্যাগনেট, তো মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রনের সাথে ম্যাগনেটিক ফিল্ডের একটা ইন্টারঅ্যাকশন হয়। তো ইন্টারঅ্যাকশনের ফলে কি হয়, যে মনে করো তুমি একটা একটা করে মারতে থাকলে, তুমি যদি 100টা মারো, তুমি দেখতে পারবে যে 50টা উপরের দিকে চলে গিয়েছে আর 50টা নিচের দিকে চলে গিয়েছে। ওকে, সো হোয়াট ইজ দিস প্রপার্টি? দিস প্রপার্টি ইজ কল্ড স্পিন অফ দ্য ইলেকট্রন। ঠিক আছে, তো এই প্রপার্টি কি সুপারপজিশন? সুপারপজিশন এখনো আসেনি, দাঁড়াও বলছি সুপারপজিশন কি জিনিস একটু পরে আসছে, একটু দাঁড়াও। তো এটা মনে করো আমি ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছি হচ্ছে আমার একটা যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম চুজ করলাম, তার জেড অ্যাক্সিস বরাবর। জেড অ্যাক্সিস বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো জেড অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড থাকলে ইলেকট্রনগুলো দুইটা ভাগে স্প্লিট হয়ে যায়। তো এই উপরের দিকে যারা যায় তাদেরকে আমি বলি স্পিন আপ, আর নিচের দিকে যারা যায় তাদেরকে আমি বলি স্পিন ডাউন। ওকে, তো এখন আমি কি করলাম, আমি একটু মজা করি। মজা হচ্ছে যে আমি এখানে স্পিন ডাউন যেগুলো আসলো সবগুলোকে আমি বাদ দিয়ে ফেলে দিলাম, এবং স্পিন আপের গুলাকে আমি আবার নিয়ে গেলাম। এগুলো হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর স্পিন আপ, ঠিক আছে? স্পিন 3 অক্ষ বরাবরই হতে পারে। তো আমি যদি দ্বিতীয়বার আবার একটা ম্যাগনেটিক ফিল্ড জেড অক্ষ বরাবরই দেই, একই জেড অক্ষ বরাবর, তাহলে কি হবে বলতো? এবার শুধু যদি আমি এই স্পিন ডাউনটাকে বন্ধ করে দিয়ে আমি খালি স্পিন আপ গুলাকে ভিতরে যেতে দিলাম, তাহলে এবার কি হবে? 25 আলাদা হয়ে যাবে। 25 আলাদা হয়ে যাবে কেন? উপরে 25টা ইলেকট্রন যাবে, নিচে 25টা ইলেকট্রন যাবে। না, আমি তো সবগুলা স্পিন আপকে ওদিকে দিলাম। কিন্তু সেম প্রপার্টিজ তো সেমই। ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে চলে গেলে তো স্পিন আপ স্পিন ডাউন আবার হবেই। হ্যাঁ, আমার যখন আমি একটা র্যান্ডম, তোমার যে প্রথম 100টা ছিল ওই 100টা কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করা, মানে ওটার মধ্যে স্পিন আপ স্পিন ডাউন সব মিক্স করা ছিল। ওকে, তো ফার্স্ট ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তোমার জাস্ট স্পিন আপ আর স্পিন ডাউন গুলো আলাদা করে স্পিন ডাউন গুলো ধরো ভাই ফেলে দিছে, ফেলে দিয়ে তারপরে স্পিন আপ গুলাই আবার পাঠাইছে সামনে। এবার কি হবে দ্বিতীয়বারে? মানে দ্বিতীয়বার তো আমি জানি যে জেড অক্ষ বরাবর আমার মানে এরা স্পিন আপ, মানে এই সেকেন্ড বারে কি কোনো স্প্লিটিং হবে? হ্যালো,
টেকনিক্যালি তো হওয়া উচিত না। হ্যাঁ, হবে না, হবে না টেকনিক্যালি তো? হবে না। কারণ আমি তো স্পিন জেড অক্ষ বরাবর স্পিন আপ নিয়ে করেছি। যেমন ফর এক্সাম্পল ক্লাসে 50 জন মেয়ে ছিল, 50 জন ছেলে ছিল। তো 50 জন ছেলেকে আমি একটা রুমে ঢুকিয়ে দিয়েছি। এখন যদি এবার আমি ছেলে মেয়ে দেখি, আমি তো শুধু ছেলেদেরকেই পাবো রুমে, তাই না? জি So, স্যার। এদেরকে যদি জেড অক্ষ বরাবর দেই, তাহলে এরা শুধু স্পিন আপ থাকবে 50টাই স্পিন আপ, এদেরকে আবার স্পিন ডাউন থাকবে না কেউ। কিন্তু আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা সেকেন্ড বার জেড অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড না দিয়ে আমরা এক্স অক্ষ বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড দেই, তাহলে এইবার দেখবা যে এরা দুই ভাগে স্প্লিট হয়ে গিয়েছে 25-25। কারণ আমরা একটু আগে জেড এক্সিস অনুযায়ী স্প্লিট করছি, বাকি ডাইমেনশন অনুযায়ী স্প্লিট Yes. করি না। ইয়েস, স্পিনের বিভিন্ন কম্পোনেন্ট আছে এবং জেড অক্ষ বরাবর আপ মানে এই যে এক্স অক্ষ বরাবর আপ এটা বলা যায় না, বা এক্স অক্ষ বরাবর আর জেড অক্ষ right. বরাবর ইন্ডিপেন্ডেন্ট। সো এখন Okay. যদি আমি 25 স্পিন ডাউনটাকে যদি আমি বাদ দেই, বাকি that's the 25 next স্পিন step. আপটাকে যদি কাজ করি, নেক্সট স্টেপ যদি আমি এখন ওয়াই এক্সিস অনুযায়ী যদি স্প্লিট করি, তখন আবার স্প্লিট হবে। তখন আবার স্প্লিট হবে। হ্যাঁ, তখন আবার স্প্লিট হবে। ইয়েস, কিন্তু এটা তো odd স্পিন number। ডাউনটা যে বাদ দিতে হবে তাও না টেকনিক্যালি, মানে তুমি স্পিন ডাউনটা নিয়ে পাঠালেও ওয়াই স্প্লিটিং দেখবা। 25 তো অড নাম্বার, তো স্প্লিট কিভাবে হবে? মানে প্রবাবিলিস্টিক। আচ্ছা। মানে 12 হ্যাঁ, এই মানে এক্স্যাক্টলি যে 50-50টাই দেখবা আমরা, মানে এটা তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। মানে 51-49টাও দেখতে পারো, বাট প্রবাবিলিস্টিক Probabilistically র্যান্ডমলি সেট হ্যাঁ, তো এমন হতে পারে যে 100টা স্পিন আপ হইতেই পারে ডাইরেক্ট, বলা যায় না। হ্যাঁ, ওটা সেটাই। খুব Right. খুব তো আনরিয়ালিস্টিক দেখো, বাট পসিবল। হ্যাঁ, এখন দেখো একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে আমি যদি এই 25টাকে নেই, এখন এই 25টা একবার জেড এর ভিতর দিয়ে গিয়েছে, একবার এক্স এর ভিতর দিয়ে গিয়েছে, রাইট? তো এই 25টা আমি শিওর যে জেড এর উপরে সে প্লাস, মানে উপরে আছে স্পিন আপ। আচ্ছা, স্পিন আপের একটা নোটেশন দিই, হ্যাঁ? জেড এর সে আপ, এটা মানে হচ্ছে আপ, এক্স এর সে আপ, তাই না? এই 25টা। এখন এই 25টাকে আমি যদি আবার জেড অ্যাক্সিসে ঢুকাই, জেড অ্যাক্সিসের ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে কি হবে? তা আবারও আপ হবে না? দ্যাট ইজ হোয়াট উই এক্সপেক্ট, রাইট? লজিক্যালি সবগুলো স্পিন আপ হওয়া উচিত। রাইট। সো ব্যাপারটা এরকম যে আমার মনে করো 100 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে? 100 জন স্টুডেন্ট, ওরা এর ভিতরে ছেলেও আছে মেয়েও আছে, এবং ফর এক্সাম্পল সে কয়েকজন ক্লাস 5 এ পড়ে, কয়েকজন ক্লাস 7 এ পড়ে। তো আমি কি করলাম, ছেলে আর মেয়ে স্প্লিট করে আমি খালি ছেলেদেরকে সামনে পাঠালাম, ওকে? তারপরে আমি যেটা স্প্লিট করলাম, আমি হচ্ছে 5 আর 7 এ স্প্লিট করলাম। ক্লাস 5 এ যে পড়ে ক্লাস 7 এ যে পড়ে তাদেরকে আলাদা করে দিলাম। তো এখন মনে করো আমি ক্লাস 7 এর ওদেরকে নিলাম। এখন আমি যদি আবার ছেলে আর মেয়ে মেজার করি, তাহলে তো শুধু ছেলেই পাবো, রাইট? কোনো মেয়ের তো পাওয়ার কোনো চান্স নাই। সো সিমিলারলি আমার এখানে জেড পাওয়ার চান্স নেই। কিন্তু তুমি যদি এক্সপেরিমেন্টটা চালাও, তুমি দেখবে এটা আবার স্প্লিট হয়ে গিয়েছে জেড অ্যাক্সিসে। তাহলে এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস একসাথে আপ হলে এটা আলাদা একটা প্রপার্টি ক্রিয়েট করে না, এটা মানে হচ্ছে যে তুমি এক্স এর দিকে যখন তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম, সরি, এক্স এর দিকে যখন তুমি স্পিন জেনে যাবা, তখন তুমি আবার জেড এর দিকে তার স্পিন হারায় ফেলবা। তো ডিফারেন্ট অ্যাক্সিস দিয়ে পাস করার সময় প্রপার্টিজ চেঞ্জ হয়ে থাকে, মানে স্পিন চেঞ্জ কিছুটা তো মানে এফেক্ট করে। হ্যাঁ, মানে একটা মেজারমেন্ট আরেকটাকে এফেক্ট করে। জেড যদি পরপর দুইবার মাপো, দুইবার প্লাস, মানে দুইবারই আপ আপ আসতে পারে। কিন্তু তুমি যদি জেড ম্যাপে এক্স ম্যাপে আবার জেড মাপো, তাহলে আর পরের বার আর আপ পাবা না। মানে আগের মেমোরি গুলো হারায় যায়, মানে আগের স্পিন হারায় যায়। আগে জেড অ্যাক্সিস বরাবর যে তার মেমোরি ছিল সেটা হারায় যায়। এখন এইটার সাথে অ্যানালজি কার আছে? মেক সেন্স ক্লাসিক্যালি, ঠিক আছে? মানে ভাই যে হ্যাঁ, ওই ছেলে মেয়ে আর 5-7 এর এক্সাম্পলটা দিল, মানে ধরো তোমার ইলেকট্রনের মধ্যে যদি জেড স্পিনের একটা ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকতো, তাহলে তো আমরা জাস্ট জেড স্পিন আপ গুলাই পেতাম, কারণ আপ গুলো তো আমরা আলাদা করে ফেলছিলাম। কিন্তু এরকম ইনহেরেন্ট জিনিসপত্র আর কি থাকে না। ওকে, তো আমি যেখানে আসলে যেতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনের এখানে এর সাথে সিমিলারিটি কার।
ঠিক আছে? তো তাহলে এট দ্য ফার্স্ট প্লেস যারা হচ্ছে স্পিন ডাউন ছিল তাদেরকে যদি বাদ না দেয় তারপর তাহলেও তারা পরবর্তীতে স্পিন আপও হইতে পারে। কাইন্ড অফ, ওটা হচ্ছে তুমি যদি এক্স অ্যাক্সিসে মেপে তারপরে করো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইয়েস। আচ্ছা স্যার। কিন্তু তুমি যদি জেড অ্যাক্সিসে মেপে আবার জেড এ মাপো তাহলে তুমি ডাউনই পাবা। না আমি এই জিনিসটা আমি বুঝি নাই যে ফার্স্ট টাইমে জেড এ ডাউন স্পিন আসলো, এরপর আমি এক্স দিয়ে সেম ইলেকট্রনটা পাঠালাম, আপ স্পিন আসলো, এরপরের বার জেড এ আবার ডাউন আসার কথা না? না, কোনো আমি গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই। ডাউন আসতে পারে বাট নাও আসতে পারে। মানে গ্যারান্টি নেই, এটাই মেইন। হ্যাঁ হ্যাঁ, এটাই। এখন এর সাথে সম্পর্ক কিসের? এর সাথে এই যে আমার যে লিনিয়ার অ্যালজেব্রার সম্পর্ক আছে এটা এখন একটু বুঝতে পারবে। তোমরা সৌমিত্র কি প্রজেক্টিভ মেজারমেন্টের কথা বলছো না এখনো বলো নাই? না ভাই, আমি কোনো অপারেটরে যাই নাই এখনো, জাস্ট স্টেটেই আছি। আচ্ছা, স্টেট তাহলে কিভাবে বলা যায়? আপনি বলতে পারেন, একটু স্পয়লার দিয়ে দেন, সমস্যা নেই। স্পয়লার দিয়ে দিও? আচ্ছা ঠিক আছে। তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে মনে করো আমার এটা হচ্ছে 0-1 বেসিস, ঠিক আছে? আর মনে করো আমার যে ইলেকট্রনটা আছে, আচ্ছা সেটা হচ্ছে ইলেকট্রন বলো বা যা খুশি বলো, যে কোনো একটা জিনিস, ফিজিক্যাল যে কোনো জিনিস, কোয়ান্টাম পার্টিকেল, সেটা হচ্ছে প্লাস স্টেটে আছে, ঠিক আছে? তো এখন প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে 1/√2 0 প্লাস 1/√2 1। এখন আমি যদি বলি যে আমি তাকে 0-1 বেসিসে মেজার করতে চাই, 0-1 কে চিন্তা করতে পারো জেড অ্যাক্সিসে মেজারমেন্ট, আর প্লাস মাইনাস কে চিন্তা করতে পারো এক্স অ্যাক্সিসে মেজারমেন্ট হিসেবে, ঠিক আছে? তো আমি যদি বলি যে আমার এই প্লাস স্টেটটা আছে, র্যান্ডম যে কোনো স্টেট, আচ্ছা এটাকে প্লাস না বলি, এটাকে জাস্ট একটা বলি যে এরকম একটা র্যান্ডম স্টেটে আছে যেখানে দুইটার উপরে ওয়েট সমান, মানে এটার আচ্ছা এই কোএফিসিয়েন্টের মানটা যত বেশি সেটা হওয়ার প্রবাবিলিটি তত বেশি। তার মানে হচ্ছে যেটা যেভাবে ডিফাইন করা হয় যে a0 প্লাস b1, এটা যদি হয় একটা স্টেট, তাহলে 0 পাওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে মডুলাস অফ a স্কয়ার, আর 1 পাওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে মডুলাস অফ b স্কয়ার। মডুলাস ইউজ করছি কারণ তারা কমপ্লেক্স নাম্বার। এটা কি বুঝতে পারছো যে এটা কি বুঝাচ্ছি আসলে? জি স্যার। মানে হচ্ছে যে আমি বলছি আমার জাস্ট লেটস সে যে আমার যে ইলেকট্রনটাকে আমি শুট করছিলাম প্রথমে একদম জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকার পরে, তো এই ম্যাগনেটিক ফিল্ড থাকার পরে যেই ইলেকট্রনটাকে শুট করছিলাম এটা স্পিন আপ পাওয়ার প্রবাবিলিটি হাফ, স্পিন ডাউন পাওয়ার প্রবাবিলিটি হাফ, ঠিক আছে? তো আমি এই স্টেটটাকে মারার আগে আমি তো বলতে পারবো না যে এটা একটা ইলেকট্রন মারলে এটাকে আপে যাবে না ডাউনে যাবে, আমি খালি বলতে পারবো যে এর উপরে যাওয়ার প্রবাবিলিটি হাফ আর নিচে যাওয়ার প্রবাবিলিটি হাফ। তাই আমি এই স্টেটটাকে একটা গ্রিক লেটার দিয়ে লিখবো যাকে বলি আমরা সাই। এই লেটারটা তোমরা দেখার কথা কোয়ান্টাম মেকানিক্সের যে কোনো কিছুতে। এই সাইকে আমরা বলি হচ্ছে, যেহেতু ইকুয়ালি প্রবাবল, তাহলে 1/√2, তার উপরে যাওয়ার প্রবাবিলিটি হাফ কারণ এটার মড স্কয়ার হচ্ছে হাফ, প্লাস 1/√2 নিচে যাওয়ার প্রবাবিলিটি হাফ। ভাই মাইনাস হবে না, ওই ডাউন হবে। ও আচ্ছা, আমি ইয়েতে লিখেছি ডাউন। এটা কি বুঝছো যে আমরা যে ইলেকট্রনটাকে আসলে থ্রো করছি প্রথমে, আমি আগে তার ব্যাপারে কিছু বলতে পারি না, আমি খালি বলতে পারি যে তার উপরে যাওয়ার প্রবাবিলিটি হাফ আর নিচে যাওয়ার প্রবাবিলিটি হাফ, এবং আমরা কোএফিসিয়েন্ট গুলো এমন ভাবে চুজ করেছি, সরি
এই কোএফিসিয়েন্ট গুলো এমন ভাবে চুজ করেছি যেন এইটার মড স্কয়ারও হাফ হয়। লেখা আছে, আরে ও আচ্ছা নিচে একটা লাইন, ওকে। আর এইটার মড স্কয়ারও হাফ হয়। মড এখান থেকে স্কয়ারটা আসলে কেন আমি করতেছি? হ্যাঁ স্কয়ারটা কেন করতেছি? আচ্ছা স্কয়ার করছি, এটা ব্যাখ্যা করতে গেলে তো আমাকে আবার ইন্টারফারেন্স বুঝাতে হবে। সময় তো কোনো সহজ Well, এক্সপ্লেনেশন আপাতত আছে? আপাতত বলতে পারো যে এটা একটা পস্টুলেট, ঠিক আছে? তোমার একটা স্টেটের এই কোএফিসিয়েন্ট গুলা আসলে তোমার প্রবাবিলিটির অ্যামপ্লিটিউড বুঝায়। তো অ্যামপ্লিটিউড থেকে প্রবাবিলিটি পেতে হলে মড স্কয়ার করতে হয়। এখন এক্স্যাক্টলি স্কয়ার কেন করতে হয়, মানে কোশ্চেন হলো যে স্যার কমপ্লেক্স নাম্বার হলে খালি মডই নিয়ে নিতাম, ওকে, স্কয়ার না করতাম, খালি মড নিলে তো কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বার চলে আসতো, ওকে। তো ওয়েল আপাতত ধরে নাও এটা একটা পস্টুলেট আর কি। এটা এখন আরেকভাবে বলা যেতে পারে আচ্ছা যে এ বি এটা কোএফিসিয়েন্ট না? হ্যাঁ 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 আরেকভাবে বলা যেতে পারে যে তোমার প্রবাবিলিটি যে হাফ, বা এই যে এখানে যে হাফ বলছো প্রবাবিলিটি একটা রিয়েল নাম্বার হতে হবে, কারণ এটা একটা ফিজিক্যাল মিনিং আছে। এটা যদি রিয়েল নাম্বার হতে হয় তাহলে কিন্তু আমরা আবার বলতে চাই যে আমাদের এই কোএফিসিয়েন্ট গুলা কমপ্লেক্স নাম্বারও হতে পারে। হুম। কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বারে ফিজিক্যাল কোয়ান্টিটিতে ম্যাপ করার ওয়ে হচ্ছে মড স্কয়ার। আচ্ছা স্যার। ঠিক আছে, মানে আমরা অবজারভেশন থেকে দেখি যে আমাদের কোয়ান্টাম ওয়ার্ল্ডে পার্টিকেল গুলাকে মানে এক্সপ্লেইন করার জন্য আমাদের কমপ্লেক্স ভেক্টর স্পেস লাগে, রিয়েল ভেক্টর স্পেসে হয় না। সো কমপ্লেক্স ভেক্টর স্পেস থেকে রিয়েল কোনো কোয়ান্টিটি আনতে হলে আমাকে আসলে ওই কমপ্লেক্স নাম্বারের মড স্কয়ার করে রিয়েল নাম্বার আনতে হয়। তো এই যে কোএফিসিয়েন্ট গুলা a আর b এগুলা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, তাই এরা কমপ্লেক্স নাম্বার হতে পারে। ফর এক্সাম্পল এটা হতে পারে 3 + 4i, কিন্তু এই ওয়ান স্টেটটা পাওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে মডুলাস of model square of this number, which is 3 square plus 4 square, which is 25. এটা নরমালাইজ না, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা স্যার। ওকে, সো এখান থেকে আসলে আইডিয়াটা কিভাবে আসে সেটা হচ্ছে যে এখন মনে করো যে আমার প্রথম স্টেপে কি হলো, প্রথম স্টেপে আমার যে সাইটা ছিল তা ছিল হচ্ছে 1/√2 আপ in z axis plus 1/√2 down in z axis, রাইট? এইখানে যে স্টেটটা ছিল ইলেকট্রনের, এরপরে আমি তাকে দুই ভাগে ভাগ করে দিলাম। দুই ভাগে ভাগ করে দেওয়ার পরে এখানে যা আছে তা আছে হচ্ছে 1/√2, সরি 1/√2 থাকবে না, দরকার নেই আমার, কারণ আমি জানি যে এটা হচ্ছে শুধু আপ স্টেট, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, আর এটা হচ্ছে শুধু ডাউন স্টেট জেড অ্যাক্সিস বরাবর। ওকে, এখন যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর এটাকে আবার ভাঙি তখন এটা চলে যাবে হচ্ছে আপ ইন এক্স অ্যাক্সিস আর ডাউন ইন এক্স অ্যাক্সিস। এখন যদি তুমি এটাকে ইয়ে করো, এই একই জিনিস একটা এক্সাম্পল থেকে এখানে তাহলে কি হচ্ছে দেখো, আমার একটা কোনো একটা ভেক্টর যদি আগে ছিল যেখানে দুইটার যোগফল ছিল, ওখান থেকে আমি যে কোনো একটায় চলে আসছি। মানে যখন মেজারমেন্ট চালাবো এই আইদার উপরের যে এইটাই কোলাপস করবে নাহলে এইটাই কোলাপস করবে, এই আইডিয়াটাকে বলা হচ্ছে কোলাপসিং। ওকে, তো আমি যদি ফর এক্সাম্পল 0 + 1 স্টেটে থাকি, লেটস সে এটা 1/√2 0 প্লাস 1/√2 1, এরপর আমি যদি 0 1 এ মেজার করি আমি যে কোনো একটা জিরোতে কোলাপস করব। কিন্তু আমি যদি এখন 0 কে বলি যে না 0 কে আমি প্লাস মাইনাসে মেজার করতে চাই, একটু আগে যেটা দেখালাম, এই প্লাস মাইনাসে মেজার করতে গেলে আমার 0 কে আগে প্লাস মাইনাস বেসিসে লিখতে হবে, যেটা হচ্ছে 1/√2 প্লাস 1/√2 মাইনাস। এখন যদি আমি প্লাস মাইনাসে আবার মেজার করি তাহলে যে কোনো একটা কোলাপস করবে প্লাস
কিন্তু আবার এই প্লাসকে যদি আবার 0 1 এ ভাঙি তাহলে 0 আর 1 দুইটারই প্রবাবিলিটি পাবো। আমি জানি না তোমরা এটা বুঝতে পারছো কিনা, বাট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আস্ক মি যেটা কি হলো। মানে 0 1 কে তুমি z অ্যাক্সিস বরাবর ভাবতে পারো আর প্লাস মাইনাস কে x অ্যাক্সিস বরাবর ভাবতে পারো। স্পিন মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি 0 আর 1 এর একটা কম্বিনেশন নিয়ে শুরু করেছিলাম, আমি 0 তে কোলাপস করেছি কারণ আমি স্পিন আপ নিয়েছি ফর এক্সাম্পল। কিন্তু এরপর যদি আমি z অ্যাক্সিসে মাপি তাহলে আগে আমাকে 0 কে আগে z অ্যাক্সিসের বেসিসে লিখতে হবে, যেটা হচ্ছে প্লাস মাইনাসে। তাহলে এখন দেখো 0 কে আমি যখন আবার প্লাস মাইনাসের বেসিসে লিখবো তখন আমি অর্ধেক অর্ধেক প্রবাবিলিটি আমার থাকবে। এজন্য দ্বিতীয়বার যখন x অ্যাক্সিস দিয়ে যায় তখন সেটা প্লাস মাইনাসের যে কোনোটাতে থাকতে পারে। এজন্য আমি মনে করি শুধু আবার উপরে যদি প্লাস রাখি, এরপরে যদি আবার z অ্যাক্সিসে মেজার করি তাহলে 0 ও পেতে পারি 1 ও পেতে পারি। যদিও আমি এখানে 0 দিয়ে শুরু করেছিলাম, এখানে 0 দিয়ে শুরু, মাঝখানে 0 তে ফেলে দিয়েছিলাম, কিন্তু এখন আবার পরে 0 ও পেতে পারি 1 ও পেতে পারি। এই প্রপার্টিটা শুধু ভেক্টর স্পেসের ক্ষেত্রেই দেখা যায়, মানে ক্লাসিক্যাল কোনো পার্টিকেল দিয়ে এটা দেখানো সম্ভব ছিল না। এটা হচ্ছে ফিজিক্সের আইডিয়া আর কি, কেন কোয়ান্টাম মেকানিক্স লাগে আমাদের। তোমরা যদি হারিয়ে যাও আমাকে বলো কোন জায়গাটায় হারিয়েছো। এনিওয়ান? মোটামুটি বুঝতে পারছি, ভিডিও মানে রেকর্ডিংটা আরেকবার দেখলেও মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে মনে হয় ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, এইটা আমারও তোমাদের ধরো নেক্সট উইক গুলোতে ডিসকাস আরো ডিটেইলসে করা হবে। ডিটেইলসে হবে, কিন্তু আমি জাস্ট মোটিভেট করতে চাচ্ছি যে ইলেকট্রনের স্পিনকে একটা হিসাবে লেখা যায়, মানে একটা স্টেট হিসাবে লেখা যায়। তাহলে এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার মনে করো এখানে একটা ইলেকট্রন আছে যেটা স্পিন করছে এবং এখানে একটা ইলেকট্রন আছে যেটা স্পিন করছে, ঠিক আছে? তাহলে এর স্পিনকে আমি লিখতে পারি, মনে করো এটা একদম র্যান্ডম আছে, তাহলে এটা স্পিন আপের একটা প্লাস একটা স্পিন ডাউনের সুপারপজিশনে আছে, এটাই সুপারপজিশন। মানে আমি জানি না সে কোনটায় আছে, কিন্তু আমি জানি কোনটা পাওয়ার প্রবাবিলিটি কত। এটা হচ্ছে সুপারপজিশনের আইডিয়াটা। সিমিলারলি এইটাও একটা সুপারপজিশনে আছে। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এই তাহলে সিস্টেমটার দিকে সব সুপার পজিশনে লাস্টে যেই মানে প্রপার্টিটা দেখলাম সেটা ফলো করবে। ওটা হচ্ছে মেজারমেন্ট করলে ফলো করবে, মেজারমেন্ট করলে কোলাপস করবে যেটাকে বলে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলসে কথা বলবো সামনেই, নেক্সট উইক থেকে আমরা শুরু করে দেব। কিন্তু আচ্ছা, এখন আমরা যেটা বলতে যাচ্ছি যে আমার কাছে একটা ইলেকট্রন ছিল, তার স্পিন হচ্ছে এরকম আপ ডাউনের কম্বিনেশন, আরেকটা ইলেকট্রন ছিল সেটা হচ্ছে আপ ডাউনের কম্বিনেশন। কিন্তু আমি যদি সিস্টেমটার উপর অ্যাজ আ হোল দেখি তাহলে আমি কয়টা পসিবল কম্বিনেশন পেতে পারি? যদি এক্স ওয়াই জেড এক্সিস অনুযায়ী যদি ধরি তাহলে তো না, মনে করো 8টা হওয়া একটা উচিত। এক্সিস আছে, একটা এক্সিস আছে, মনে করো আমার দুনিয়াটা ওয়ান ডাইমেনশনাল, তাহলে 4টা। না, একটা। চারটা কি কি? আচ্ছা, ওই চারটা কি কি? আপ 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 ডাউন ডাউন আপ Exactly. ডাউন আপ। এক্স্যাক্টলি। এই প্রথম ইলেকট্রনটা আপ থাকতে পারে, দ্বিতীয়টা আপ থাকতে পারে, প্রথমটা আপ থাকতে পারে, দ্বিতীয়টা ডাউন থাকতে পারে, প্রথমটা ডাউন, সেকেন্ডটা আপ থাকতে পারে, প্রথমটা ডাউন, সেকেন্ডটা ডাউন থাকতে পারে। তাহলে দেখো, আমার এটা ছিল একটা টু ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এটা ছিল একটা টু ডাইমেনশনাল ভেক্টর স্পেস, কিন্তু তাদের দুইজনকে যখন একটা সিস্টেম আমি বানিয়ে দিচ্ছি তখন আমি পাচ্ছি একটা ফোর ডাইমেনশনাল ভেক্টর স্পেস। তাহলে আমি বলতে পারি এখন যে আমি এখন যদি মেজারমেন্ট করি, আমার প্লাস আপ আপেও থাকতে পারে, আমার আপ ডাউনেও থাকতে পারে, আমার ডাউন আপেও থাকতে পারে, আর এটা হচ্ছে ডাউন ডাউনেও থাকতে পারে। এখন কথা হচ্ছে চারটা যদি ইকুয়ালি প্রবাবল হয় তাহলে দেখো কোনটা পাওয়ার প্রবাবিলিটি কত। এখান থেকে আমি যদি গুণ করি এটার সাথে এটা আসছে হচ্ছে 1/4, ভাই 1/2 আসবে, সরি হাফ হাফ হাফ, সরি, পরে আবার স্কয়ার করা লাগবে। প্লাস এখানে একটা হাফ আসবে, প্লাস এখানে একটা হাফ আসবে, প্লাস এখানে একটা হাফ আসবে।
এখন আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে আমি যদি এই পুরো সিস্টেমটার দিকে তাকাই তাহলে আপ পাওয়ার প্রবাবিলিটি কত, তুমি বলবা 1/4। কেন? কারণ চারটা পসিবল স্টেট আছে, যে কোনো একটাই থাকতে পারে, তো যে কোনো একটা থাকার প্রবাবিলিটি হচ্ছে 1/4। এখন তুমি হাফ হাফ কে গুণ করো তো, মানে মড স্কয়ার করো তো, হাফ ইনটু হাফ, you actually get 1/4। তাহলে আমরা যে ওই যে ডিরেক্ট, মানে তুমি কি বলছিলে, এটা টেন্সর প্রোডাক্ট? ভাই আমি হ্যাঁ টেন্সর প্রোডাক্টই বলছি। আচ্ছা, সো টেন্সর প্রোডাক্ট করে আমরা আসলে এই কাজটা করছি ফিজিক্যালি। বুঝছি স্যার। যে আমার একটা ইলেকট্রনের স্পিন হচ্ছে 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, আরেকটা ইলেকট্রনকে যদি আলাদাভাবে দেখো ওটাও 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, কিন্তু দুইটা ইলেকট্রনকে মিলাই যদি একটা সিস্টেম বানাও তাহলে হচ্ছে তারা একটা 4 ডাইমেনশনাল ভেক্টর স্পেস। ওকে, কিন্তু এখানে একটা মজা আছে। মজাটা হচ্ছে যে তুমি যখন দুইটাকে একটা সিস্টেম হিসেবে দেখবা, এদেরকে তুমি আসলে আলাদা আলাদা দুইটা ইলেকট্রন হিসেবে চিন্তা করতে পারো নাকি পারো না। মানে হচ্ছে এখন দেখো আমার কাছে তো একটা নতুন ভেক্টর স্পেস বানিয়ে ফেললাম যেটা 4 ডাইমেনশনাল। এখন আমি যদি তোমাকে বলি যে আমার পুরো সিস্টেমটা আসলে আছে হচ্ছে 1/√2 0 0 প্লাস 1/√2 1 1 স্টেটে, এটাই হচ্ছে আমরা যেটা বলছিলাম 1 0 0 1 স্টেট। কারণ আমরা যে বেসিসটা ডিফাইন করছিলাম ওটা অনেকটা এরকম যে 0 0 will be like 1, বাকি তিনটা 0, আর 1 1 হচ্ছে বাকিগুলা তো বুঝতেই পারছো। 0 1 হচ্ছে সেকেন্ডটা আর 1 0 হচ্ছে থার্ডটা। এইটাকে আমরা কি আসলে আলাদা দুইটা ইলেকট্রন হিসেবে কল্পনা করতে পারবো নাকি এটা একটাই সিস্টেম হবে? এইটাই হচ্ছে আইডিয়াটা এনট্যাঙ্গলমেন্টের। এনট্যাঙ্গল যদি হয় তাদেরকে তুমি দুইটা প্রোডাক্ট হিসেবে লিখতে পারবা না। তোমরা যখন তাদেরকে দুইটা প্রোডাক্ট হিসেবে লিখতে পারবা না তখন তুমি দুইটা ইলেকট্রনকে আসলে আলাদা এন্টিটি হিসেবে কল্পনা করতে পারবা না। দে আর লাইক they make a total system. বুঝছো? জি স্যার। এনট্যাঙ্গলমেন্টের আইডিয়াটা এটাই যে স্যার এখানে যে তিনটা দেখানো হচ্ছে যে হ্যাঁ বলো। আপনি আগে বলেন, অসুবিধা নেই স্যার, আমি পরে বলছি। আচ্ছা, এনট্যাঙ্গলমেন্টের আইডিয়াটা হচ্ছে এটাই যে দুইটা ইলেকট্রনকে আমি একসাথে এক করে রাখলাম, কিন্তু এরা দুজন মিলে এমন একটা সিস্টেম তৈরি করলো যখন আমি তাদেরকে আর আলাদা আলাদা এন্টিটি হিসেবে চিন্তা করতে পারি না। সিমিলারলি যেমন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়, পানি যখন আমি দেখি তখন আমি আর হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করতে পারি না। ইটস সামথিং রাফলি লাইক দ্যাট। মানে দুইটা একসাথে থাকলেও তো নিজেদের প্রপার্টি থাকবে না, নিজেদের প্রপার্টি মানে মিক্সড হয়ে যায় আর কি। হ্যাঁ, অনেকটা এরকম। 4D রাফলি, আমি যেটাই রাফলি বলছি, এক্স্যাক্টলি এক জিনিস না, রাফলি। রাফলি 4 ডাইমেনশন যখন ক্রিয়েট করছি তখন আমাদের ওই 2D এর 2D এর স্ট্রিংগুলা থাকবে না। মানে সবসময় থাকবে না যে তা না, কিছু কিছু স্টেট এরকম পাওয়া যায়। ওকে, মানে প্রোডাক্ট স্টেট exactly. যেগুলা, মানে প্রোডাক্ট স্টেট গুলাতে কি হয় যে তোমার একটা সিস্টেমের মানে একটা স্টেট আছে আর একটা সিস্টেমের আরেকটা স্টেট আছে, দুইটা স্টেট গুণ দিয়ে তুমি কম্বাইন্ড সিস্টেমের স্টেট পেলা। কিন্তু তোমার কম্বাইন্ড সিস্টেমের এমন এমন কিছু স্টেট আছে যেগুলোর জন্য ওই ফার্স্ট সিস্টেমের একটা স্টেট আলাদা করা যায় না। প্রোডাক্ট স্টেট করা মানে প্রোডাক্ট স্টেট গুলো এরকমই হয় যে তোমার ইন্ডিভিজুয়াল সিস্টেমের আলাদা আলাদা স্টেট আছে যাদের গুণ করে আমি পুরো সিস্টেমটা পেতে পারি, কিন্তু যেগুলো প্রোডাক্ট স্টেট না ওইগুলোর জন্য তো আমি ইন্ডিভিজুয়াল সিস্টেমের আলাদা আলাদা স্টেট খুঁজে পাবো না। অলরাইট, মানে পুরো সিস্টেমের স্টেট আছে কিন্তু ইন্ডিভিজুয়াল সিস্টেমের এরকম আলাদা স্টেট নাই। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ছবি এঁকে বোঝাতে পারি। সেটা হচ্ছে লেটস সে একটা ইলেকট্রন হচ্ছে 2D ভেক্টর স্পেস, এটা হচ্ছে এইটা, ঠিক আছে? এর সাথে আরেকটা ইলেকট্রনের গুণ দিব, সেটা হচ্ছে একটা 2D ভেক্টর স্পেস, সেটা হচ্ছে এইটা। এদের ভেক্টর স্পেস 2D আর 2D দুইটা মিলে আমার একটা 4D স্পেসে ম্যাপ হয় তাদের টেন্সর প্রোডাক্ট, রাইট? সো এই 4D স্পেসটা যদি এত বড় হয় তাহলে এদের প্রোডাক্ট মিলে, এদের প্রোডাক্ট যেটা সেটা ম্যাপ হয় হচ্ছে এই মাঝখানে কিছু একটা, মানে ইটস লাইক এদের প্রোডাক্ট ইজ লাইক
a part of this four-dimensional space, but not the whole space. ইটস লাইক যে মানে প্রোডাক্ট ভেক্টরের স্পেসে যে খালি প্রোডাক্ট ভেক্টরই আছে তা না, মানে প্রোডাক্ট ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করলে সবসময় প্রোডাক্ট ভেক্টর পাওয়া যাবে না। অলরাইট, মানে এই four-dimensional স্পেসের একটা অংশ হবে হচ্ছে এইদের প্রোডাক্ট করে, কিন্তু four-dimensional স্পেসে আরো কিছু আছে, যেমন এই যে গ্রিন জোনটা যেটা আমি আঁকছি, এটা হচ্ছে আমার entangled vectors. Entangled তো entangled states. প্রোডাক্ট গুলো হলো প্রোডাক্ট ভেক্টর আর বাকিগুলো হলো ইন্টেঙ্গেল হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এটা বড়টা হচ্ছে পুরো এটা ভালো। 4D স্পেস। তো এই দুটো প্রোডাক্ট করে আমি এর কিছু অংশ পাই, কিন্তু পুরোটা পাই না। তো এগুলাকে বলা হচ্ছে প্রোডাক্ট স্টেট, আর বাকিগুলো মিলে হচ্ছে পুরো সিস্টেমটা ক্রিয়েট হয়। বললাম না? হ্যাঁ, মানে ফোর ডাইমেনশনাল যে স্পেসটা, বড় স্পেসটা, ওইটা হচ্ছে বড়, মানে এই যে এই বড়টা ফোর ডাইমেনশনাল স্পেসটা পুরাটা, এর ভিতরে একটা অংশ আছে যেটা হচ্ছে দুইটার প্রোডাক্ট, আর এর বাইরে যেটা আছে যাদেরকে দুইটার প্রোডাক্ট হিসেবে লেখা যায় না তারা হচ্ছে এন্টাঙ্গেল। যে লেটস সে ফর এক্সাম্পল ফোর ডাইমেনশনাল স্পেসে আমার এরকম একটা ভেক্টর আছে, এটা আমার ওই ফোর ডাইমেনশনাল স্পেসে বিলং করে, কিন্তু আমি একে দুইটা প্রোডাক্ট আকারে লিখতে পারি না। ওকে, সো এই জিনিসটা হচ্ছে গ্রিন জোনে বিলং করে। এটাই। কারো কোনো কোয়েশ্চেন? নাকি সবাই হারিয়ে গেছে? স্যার, হ্যাঁ বলো। ইন্টেঙ্গেল আর প্রোডাক্ট এই দুটো যে একসাথে আছে, একসাথে কম্বাইন। আমি কোয়েশ্চেন কিছু শুনতে পাইনি, সবাই তো শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাই, স্যার এখানে যে এন্টেঙ্গেল আর এই যে প্রোডাক্ট, হ্যাঁ স্যার দুটো তো একসাথে না, এটা মানে এই দুটো একসাথে মানে 4D হইছে না, 2D এই 2D আর এই 2D দুইটা গুণফল হইছে যে 4D, তাই তো না? না, এই 2D আর 2D মিলে হচ্ছে প্রোডাক্ট স্পেসটা গুণ করে। আচ্ছা আর 4D স্পেসটা আরো বড় তার থেকে। আচ্ছা, তাহলে এই যে স্যার নিচে যেটা, এই যে নিচে যেটা দেখালেন যে 0 0 আর যে 1 হ্যাঁ, এখানে কি তাহলে মানে এখানে এটা তো তাহলে গুণ হচ্ছে, এটা কি এন্টেঙ্গেল এরকম কিছু না? একে হচ্ছে তুমি দুইটা 2D ভেক্টরের গুণ আকারে লিখতে পারবা না, মানে টেন্সর গুণ আকারে। আচ্ছা ওকে ওকে। আর কিছু কারো? আমি একটু আগে স্পয়লার দিয়ে দিলাম, সরি সৌমিত্র, কিন্তু আমার মনে হয় মানে ওরা ম্যাথের ভিতর বেশি হারাই যাচ্ছিল, ঠিক আছে, একটু ফিজিক্স দিলাম আর কি। কিউবিট কিন্তু এভাবেই তৈরি হবে। কিউবিট কিন্তু ইলেকট্রনের স্পিন দিয়ে তৈরি করা যায়। তোমাদের ক্লাসিক্যাল বিট ছিল হচ্ছে 0 আর 1, আর কিউবিট হবে হচ্ছে যে কোনো 0 আর 1 স্টেটের সুপারপজিশন। আসবো আমরা এটা নেক্সট আসছি তো মনে হয়, রাইট? হ্যাঁ ভাই, কিউবিট কিভাবে বানানো হয় এটা বলছি। Any questions, anyone, or any comments? এখানে সবকিছু মানে ধরো কিছু কনফিউশন থাকতে পারে, আমরা হয়তো আরো ডিটেইলসে এক্সপ্লেইন করলে তোমাদের আরো একটু ক্লিয়ার হবে। আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো ইন দা কামিং উইকস। ওকে, কোন ট্রেইলার দেখাইলাম, মুভি এখনো দেখাইনি। হ্যাঁ
আর কারো অন্য কোনো কোশ্চেন আর কিছু যেটা বুঝো নাই বা কোনো কিছু? স্যার টাইমটা একটু বাড়াই দিবেন স্যার টাইম কুইজ মানে Sure, পপ time. কুইজ লেকচার 2 আর 3 ও আচ্ছা, তো স্যার লেকচার 2 দিয়ে দিচ্ছেন মনে হয় স্যার 19 তারিখ আর লেকচার যেটা স্যার এটা দিয়ে 19 তারিখ কম কম পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, সমস্ত তুমি কথা শুনতে পাচ্ছি না আমি কথা, তুমি একটু মেসেজে লিখলে ভালো হয় মেবি। তোমার মনে হয় যে নেট এক্সটেনশন যাচ্ছে আর কি কুইজের জন্য। ও আচ্ছা, এক্সটেনশন। আমরা কি উইকেন্ডটাকে অ্যাড করে দিতে পারি? মানে আমরা তো রবিবারে নতুন নিয়ে দেই না? হ্যাঁ ভাই, রবিবারে দিয়েছিলাম। লেকচার 2 আর লেকচার 3 এখনো দেই নাই, লেকচার 2 পার্ট 2 আর কি। আচ্ছা, টাইম বাড়ায় দিতে দেয়া যায়, আই গেস ডিসকাস করে দেখা যায়। আচ্ছা, আমরা ডিসকাস করে তোমাদেরকে ওই হ্যাঁ। ক্লাসরুমে পোস্ট দিয়ে দিব আমরা। এনিথিং এলস? এই উইকের কুইজগুলো কম্পারেটিভলি ইজিয়ার লাস্ট উইকের চেয়ে, তোমরা একটু ট্রাই করে হ্যাঁ। দেখো। এবার দেখলে তোমরা খুবই তাড়াতাড়ি পারবা, যদি ভিডিওটা দেখে সাথে সাথে করো, এটা কোনো ব্যাপারই হবে না। তাড়াতাড়ি সাবমিট করতে গিয়ে স্যার ভুল করছে অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে চিন্তা করে স্যার অ্যাকচুয়ালি ভুলটা করছি চিন্তা বেশি করে, ওই এটাও হয়। সবকিছুর মধ্যে ট্রিক্স খুঁজতে গেলে সমস্যা আর কি। এটা হয়, এটা সবারই হয়, আমাদেরও হয়। তোমরা মানে ভুল সব মানুষেরই হয়, কোনো ব্যাপার না। তোমরা ধরো কোশ্চেনের রিলেটেড কোনো কনফিউশন থাকলে ওই কোশ্চেনের নিচে যে ডিসকাশন ফোরাম আছে ওইখানে পোস্টস দিও, তাইলে হ্যাঁ, বাক্সে তো দিতে পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবগুলো তোমার ইউনিটের পরে তো ডিসকাশন ফোরাম খুলে দেওয়া হয়েছে। অথবা যদি বাক্সেও না আছে, ক্লাসরুমে লিখতে পারো, সমস্যা নেই, সেটাই। এখানে দেখতে পারি। ওকে, Anything else? আরো? আচ্ছা, আমি তাহলে একটু ভিডিওটা অফ করি।